আসসালামু আলাইকুম। পড়ালেখা কঠিন বা পড়ালেখার প্রতি অনীহা বা পড়ালেখায় আগ্রহের অভাব, মনোযোগের অভাব বা আত্মবিশ্বাসের অভাব থেকে থাকে। এর পাশাপাশি পড়তে পড়তে পড়া শেষ হচ্ছে না বা নিজের পড়ালেখার প্রতি নিজের দুর্বলতা খুঁজে পাচ্ছ। একজন শিক্ষার্থী হিসাবে বা একজন অভিভাবক হিসাবে আপনার ছেলে মেয়ের এই সমস্যাগুলো যদি থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমাদের পড়ালেখায় এই সমস্যাগুলো কতটুকু প্রভাবিত করে থাকে বা এই সমস্যাগুলো আমাদের পড়ালেখায় কতটুকু সমস্যা সৃষ্টি করে থাকে, একজন শিক্ষার্থী হিসাবে বা একজন অভিভাবক হিসাবে এই জিনিসগুলো জানা আমাদের জন্য কেন অত্যন্ত আবশ্যক, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই বিষয়গুলা আমাদের জীবনে কিভাবে প্রভাবিত করে সেটা নিয়ে আজকের ভিডিওতে জানবো। তবে মেইন ভিডিওতে যাওয়ার আগে বা মেইন টপিকসে যাওয়ার আগে আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে আসি। একজন শিক্ষার্থী হিসাবে আপনাদের যদি এই সমস্যাগুলো থেকে থাকে, উল্লেখিত সমস্যাগুলো যদি থেকে থাকে, তাহলে এই সমস্যাগুলো দূর করার জন্য আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে আমি আপনাদের জন্য কিছু সুযোগ সুবিধা সমূহ নিয়ে আসছি। আমি আমার দীর্ঘ 8 বছরের টিউশনি করানোর অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য যেগুলো খুব কার্যকর ভূমিকা পালন করবে সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে আসছি। আশা করি বা প্রত্যাশা করি এই সুযোগ সুবিধা সমূহ আপনাদের জীবনে, শিক্ষা জীবনে একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। তো জেনে নেওয়া যাক আপনাদের জন্য যে সেবা সমূহ নিয়ে আসছি। এককভাবে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করে তার সমস্যাগুলো নির্ণয় করা। সমস্যা কি কি হতে পারে? এক হচ্ছে পড়ালেখা তার কাছে কঠিন বা পড়ালেখার প্রতি ভয় বা পরীক্ষার ভয় থাকতে পারে, অথবা মনোযোগ, আগ্রহ বা আত্মবিশ্বাসের অভাব, অথবা পড়তে পড়তে কোনোভাবে পড়াটা শেষ করতে পারছে না। তাহলে সেই সমস্যাগুলা বের করে তার জন্য উপযুক্ত সমাধান খুঁজে বের করা। শিক্ষার্থীকে অনুপ্রাণিত করে পড়ালেখার প্রতি আগ্রহ, উৎসাহ এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার মাধ্যমে পড়ালেখার প্রতি তার যে ভয় বা যে আতঙ্ক আছে সেটাকে দূর করতে সাহায্য করা, এবং কিভাবে পড়ালেখা জিনিসটাকে ইফেক্টিভলি এফিশিয়েন্টলি সম্পন্ন করা যায় সেটাই বের করে দেওয়া বা সেই উপায় অবলম্বন করিয়ে তাকে পড়ালেখার দিকে অগ্রসর করা। কোন কোন উপায় অবলম্বন করলে পড়ালেখা জিনিসটা আরো সহজ এবং আনন্দদায়ক হয়ে উঠবে সেটাই জানিয়ে দেওয়া। এর পাশাপাশি স্বনির্ভর পড়ালেখার উপায় খুঁজে বের করে দেওয়া। এছাড়াও পড়ালেখায় আমাদের বৃত্তি গঠনে সহায়তা করা, যেটা আমাদের শিক্ষা জীবনে সবচেয়ে বেশি আমাদেরকে প্রভাবিত করে থাকে। এছাড়াও সর্বশেষ যে জিনিসটা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে ফলাফল ভিত্তিক ও মুখস্থ বিদ্যার নির্ভরশীলতাকে সরিয়ে বুঝে বুঝে পড়ার মাধ্যমে কিভাবে নিজের চিন্তা শক্তি বৃদ্ধি করা যায় এবং এর মাধ্যমে শিক্ষার বাস্তব বা মেইন উদ্দেশ্যের দিকে পরিচালিত করা। এর পাশাপাশি আপনাদের জন্য একটা বিশেষ অফার আছে। আপনারা যারা এই বিষয়ে আগ্রহী বা এটা করতে ইচ্ছুক, তাদের জন্য আমার পক্ষ থেকে 5টা ফ্রি সেশন থাকবে। আপনি এই 5টা ফ্রি সেশনের মাধ্যমে এই সমস্যাগুলো নিয়ে, আপনার সমস্যা কোনটা বা আপনার জন্য কোন সমাধানটা প্রয়োজন বা কিভাবে প্রয়োজন, কিভাবে করলে ইফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি আপনি পড়ালেখা জিনিসটার মধ্যে সম্পন্ন করতে পারবেন বা পড়ালেখায় আপনার আত্মবিশ্বাস বাড়ানো যায় কিভাবে, সেই বিষয় নিয়ে আপনাদের জন্য ফ্রি 5টা সেশন থাকবে। একান্ত এককভাবে, এটা যেটা 10 জন 20 জন মিলে না, আপনার সাথে এককভাবে এই সেশনগুলো আমি করব। আপনারা চাইলে এই অফারগুলো নিতে পারেন। এবার আসি আমার মেইন ভিডিও টপিকসে। তো এই জায়গায় এই যে উপরে উল্লেখিত যে সমস্যাগুলা, সেগুলা আমাদের পড়ালেখার কিভাবে সমস্যা সৃষ্টি করে, এটা আমাদের একজন শিক্ষার্থী হিসাবে বা অভিভাবক হিসাবে জানা অত্যন্ত আবশ্যক। আমি আশা করব এই ভিডিওটা আপনি দেখবেন। এই অফারগুলো নেন বা না নেন, এটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আপনাদের কাছে অনুরোধ রাখবো,
এই ভিডিওটার এই অংশটা আপনি দেখুন, আপনার ছেলেমেয়ের জন্য বা আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে পারে। এটলিস্ট কিভাবে পড়ালেখা করাটা উচিত সেগুলো জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, উপরের সমস্যা যেগুলো বলছিলাম তার মধ্যে প্রথমটা নিয়ে আমি আলোচনা করবো, সেটা হচ্ছে ভয়। তো ভয়, প্রথম যে আমি ভয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া, বা যেটাকে আমরা বলি যে ফিয়ার অফ হাইট, বা বাংলা যদি বলি তাহলে হচ্ছে উচ্চতা ভীতি। তো চিন্তা করুন, আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কি হয়, খালের মানে গ্রামের অনেক সময় খাল থাকে, তো খালের এপাশ থেকে আমরা ওপাশে যখন যাই অনেক সময় পুল বা সাঁকো থাকে, অনেকে সাঁকো বলে বা পুল বলে, যাই হোক আর কি। তো সাঁকোটা অনেক সময় বড় হয়ে থাকে, অনেক সময় খুব ছোট আকারে একটা বাঁশ দিয়ে দেওয়া হয় খালের এই প্রান্ত থেকে আমরা ওই প্রান্তে যাই যেটা আর কি। তো দেখা যেতে পারে এই বাঁশগুলো দিয়ে আমরা গ্রামের সব মানুষই প্রায় সচরাচর এগুলো দিয়ে যাতায়াত করে থাকি। বর্তমানে এগুলো নাই, আগে একটু বেশি ছিল। তো আমরা এই বাঁশ দিয়ে যাতায়াত করতে আমাদের কখনো কোনো অসুবিধা হতো না, হয়তো ছোট থাকতে একটু সমস্যা হতো, কিন্তু পরবর্তীতে এটা আমরা অ্যাডজাস্টেড হয়ে যেতাম। এমনকি আমাদেরকে যদি ওই বাঁশের উপর তুলে দেওয়া হয়ে যায়, একবার চুপ বেঁধেও যদি তুলে দেওয়া হয়ে যায়, তারপর আমরা হেঁটে হেঁটে যেতে পারবো। মানে আমরা পা দিয়ে এমন পা লাগিয়ে এটা দিয়ে ওই পার পর্যন্ত যেতে পারবো। এটাতে আমরা এত অ্যাডজাস্টেড হয়ে গিয়েছি। এখন যে ব্যক্তির এই উচ্চতা ভীতি আছে, সেই ব্যক্তি যে গ্রামের সচরাচর এই বাঁশ দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, সেই ব্যক্তিকে একটু আমরা অন্য একটা জায়গায় নিয়ে আসি। মনে করুন এই পাশে একটা 50 তলা বিল্ডিং আছে, এই পাশে একটা 50 তলা বিল্ডিং আছে। তো এই দুইটা ছাদের, মনে করুন এই দুইটার ছাদ অংশের 10 তলা গ্যাপ, 10 তলা বলতেছি 10 মিটারও না, মনে করুন 10 হাত দূরত্ব আছে এই দুইটা বিল্ডিং এর। আপনি এই দুইটার মধ্যে হচ্ছে একটা বাঁশ দিয়ে মনে করেন এরকম একটা বাঁশ দিয়ে কানেক্ট করলেন, করে ওই ব্যক্তিকেই বলেন যে তুমি এই প্রান্ত থেকে এই প্রান্তে আসবা, এই প্রান্ত থেকে এই প্রান্তে আসবা। তখন যখন যে গ্রামে এই বাসটা তার কাছে সচরাচর ইজি ছিল, যখন তার যদি উচ্চতা ভীতি থেকে থাকে, ওই একই ব্যক্তি এই কাজটা করতে পারবে না। যখনই সে নিচের দিকে তাকিয়ে দেখবে সে প্রচুর উপরে দাঁড়িয়ে আছে, তখন তার ভয় ভীতি কাজ করা শুরু করবে, তখন তার শরীরে অটোমেটিক একটা কাঁপতে থাকবে বা তার হার্টবিটটা বেড়ে যাবে, যার কারণে সে চাইলেই ওই জিনিসটা সম্পন্ন করতে পারবে না। এখন আপাতত যার হাইট ফোবিয়াটা নাই সে কিন্তু ঠিকই করতে পারবে, যার ভয়টা আছে সেই জিনিসটা পারবে না। এখন চিন্তা করুন, আমরা নতুন একটা টেকনিক অবলম্বন করলাম, যেটা হচ্ছে একটা গ্রামের ব্যক্তিকে তাকে আমরা একটু তাকে আর কি মনে হচ্ছে জিনিসটা কাজটা করানোর জন্য একটু জাস্ট মিথ্যা বললাম। তো তার চোখ বেঁধে তাকে একটা হেলিকপ্টার দিয়ে একটা 50 তলা বিল্ডিং এ নিয়ে এসে তাকে জাস্ট একটু মিথ্যা বললাম আর কি, এভাবে যে আপাতত তোমাকে একটা খালের সামনে নিয়ে আসা হয়েছে। মূলত কিন্তু তাকে আমরা নিয়ে আসছি 50 তলা বিল্ডিং এর উপরে। তো তাকে আমরা ফিল করতে দিই না যে সে 50 তলা বিল্ডিং এ আছে, আমরা জাস্ট তাকে বললাম যে আমরা একটা হেলিকপ্টার দিয়ে এই খালের সামনে তোমাকে নিয়ে আসলাম। নিয়ে এসে তাকে বললাম যে হচ্ছে এই বাঁশের উপরে তুমি একটু দাঁড়াও। তো এখন তুমি হেঁটে হেঁটে ওই উপরে তো একটা থাকে, গ্রামে যে বাঁশগুলো থাকে, একটা তো হচ্ছে নিচে থাকে বাঁশ, আর একটা উপরে থাকে হাত দিয়ে ধরার জন্য। তো তার পাটা দুইটা ওই নিচের পাশে দিলাম, আর হাতটা ওই জায়গায় উপরের পাশে দিয়ে দড়িয়ে দিয়ে দিলাম। তারপর হচ্ছে সে পাটা সরিয়ে একটু একটু করে সামনের দিকে অগ্রসর হবে। এই উপায়টা যদি আমি তাকে বলি যে হচ্ছে কি, আসলে মূলত আমরা রাখছি কোন জায়গায়, ওই 50 তলা বিল্ডিং এর ছাদে। তবে এই জন্য তার যথাযথ মনে করুন আমরা তাকে কি করলাম, নিরাপত্তা বা সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিত করলাম, যাতে তার কোনো দুর্ঘটনা না ঘটে থাকে। প্রয়োজন ওই জায়গায় নিচে কোনো একটা জিনিস দিয়ে দেওয়া, যাতে তার অ্যাক্সিডেন্ট না ঘটে থাকে। এখন একই দিকে সে মনে পাচ্ছে যেহেতু গ্রামে ওই যে খালের এপার থেকে ওপার, তাহলে এটা আমার জন্য নর্মাল ব্যাপার, সে কিন্তু চোখ বাঁধা অবস্থাও যেতে পারবে, কারণ সে পাটাকে পিছলিয়ে বুঝতে পারবে যে বাস কোন দিকে যাচ্ছে, এই দিকে সে হেঁটে হেঁটে যেতে পারবে। কিন্তু যদি সে এটা জেনে যায় যে সে ওই জায়গায় উঠে গেছে 50 তলা, তাহলে তো আর তার দ্বারা এটা সম্ভব হচ্ছে না। তো দেখুন, একই ব্যক্তি দিয়েই আপনি জাস্ট তার চিন্তা ভাবনার পরিবর্তনটা নিয়ে আসতে পারলে অনেক কঠিন কাজও তাকে দিয়ে করাতে পারবেন। বা তার ভয়টাকে যদি সরাই নিতে পারেন এই পাশ থেকে, যে ভয়টা তার মধ্যে আছে এটা একটু দূরে নিতে পারেন কোনোভাবে, অত কোনো একটা টেকনিকের মাধ্যমে, তাহলে দেখবেন সেই কাজটা সম্পন্ন করতে পারবে। তো ওই ছেলেও যখনই সে কিন্তু দাঁড়িয়েছে 50 তলায়, কিন্তু আপনি তাকে বলছেন কোন জায়গায়, সে মাটিতে বা ওই খালের মধ্যে আছে।
তাকে এই পাশ থেকে ওই পাশে পাঠান, তো সে ফিল করবে তো সে খালের উপর দিয়ে যাচ্ছে, এই জন্য তার সে আসলে ওই বিল্ডিং এর ওই পাশ থেকে ওই পাশে চলে যেতে পারবে। তো এই যে জিনিসটা বললাম সেটা হচ্ছে আমাদের ভয়ের মেইন ফ্যাক্টর, যেটা কি ভয় আমাদেরকে কোন জায়গায় আটকে রাখে। দ্বিতীয় কাহিনীটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি ক্লস্ট্রোফোবিয়া, বা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ফিয়ার অফ স্পেস, বা বাংলা যদি বলি হচ্ছে একটা আবদ্ধ রুমে আটকে যাওয়ার ভয়, বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় আটকে যাওয়ার এরকম একটা ভয় আমাদের অনেকের মধ্যে থেকে থাকে। তো যাদের এই সমস্যা আছে দেখবেন যে তারা একটা যখনই জেনে যায় বা বুঝে যায় যে তারা কোনো একটা জায়গায় আটকে গেছে, তাদের শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়, তারা আতঙ্কিত হয়ে যায়, তখন অনেকক্ষণ পর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে তারা অজ্ঞান হয়ে যায়। এর একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দিই, দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে কি এলিভেটর বা লিফট যেটাকে আমরা বলে থাকি, সেটাতে যদি কোনোভাবে আটকে যায়, সে যদি জেনে যায় কারেন্ট চলে গেছে, তো সে অনেকে জানে না যে এটা থেকে বের হওয়ার উপায়টা, তখন সে কি করে যায়, যখনই সে বুঝতে পারে যে সে আটকে গেছে তখন সে আতঙ্কিত হয়ে যায়, হওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে 4-5 মিনিটের মধ্যে সে অজ্ঞান হয়ে গিয়েছে। এখন এই ব্যক্তি আপনি দেখুন সে জানার সাথে সাথে হয়তো 4 থেকে 5 মিনিটের ভিতরে সে অজ্ঞান হয়ে গেছে, যে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছেন তার একটা সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছে। এখন এই ব্যক্তিকে আপনি একবার অন্য একটা উপায় অবলম্বন করবেন, মনে করেন হচ্ছে তাকে একটা গল্পের ছলে একটা 20 তলা বিল্ডিং বা একটা বড় বিল্ডিং এ নিয়ে যাবেন, নিয়ে গল্পের ছলে 5-10 জন ফ্রেন্ড লিফটে উঠবেন, আড্ডা দিবেন, দিয়ে তাকে একবার মনে করেন 20 তলা বিল্ডিং যদি হয়, মনে করেন আপাতত আমি ধরলাম আপনি ওই জায়গায় উঠতে আপনার লাগলো 2 মিনিট, নামতে লাগলো 2 মিনিট, এরকম করে আপনার গল্পের ছলাকে তাকে বুঝতে দিবেন না যে আপনারা তাকে একটা পরীক্ষা করতেছেন। তো তাকে এরকম করে মনে হচ্ছে 4 মিনিট উঠলেন, 2 মিনিট নামলেন, 2 মিনিট, 4 মিনিট করে 3টা চক্কর বা উঠে নামার ব্যাপারটা করবেন, করে দেখবেন 3-4 কত 12 মিনিট, সে কিন্তু 12 মিনিট ওই লিফটের ভিতরে থাকতে পারবে, কারণ সে কিন্তু এইদিকে ফোকাস না, যেহেতু সে আটকে গেছে, সে এখন ফোকাস হচ্ছে কি ওই গল্পের দিকে বা আড্ডার দিকে মনোযোগী হওয়ার কারণে সেই জিনিসটা ভুলে গিয়েছে, ওই যে ভয়ের ব্যাপারটা বা আতঙ্কিত হওয়ার ব্যাপারটা তার মধ্যে নাই, তারা ওইদিকে মনোযোগী হওয়ার কারণে এই সমস্যাটা শেষ হয়ে গিয়েছে। তার মানে চিন্তা সে লিফটের ভিতরে কিন্তু 12 মিনিট 3বার উঠানামা করে, তার মানে হচ্ছে 12 মিনিট সে বা আরো বেশি আপনি চাইলে এটা করতে পারবেন ওই একই ব্যক্তিকে দিয়ে। আমি আমার লাইফে এরকম কিছু ফ্রেন্ডদেরকে মাঝে মধ্যে এরকম ট্রাই করি আর কি। তো এই যে ব্যাপারটা আসলে কি, দেখুন জাস্ট একটা বয়টাকে সরায় নিয়ে নিন, তাকে আড্ডার মাধ্যমে বা কোনো একটা উপায় অবলম্বন করুন, ওই একই কাজ তাকে দিয়েই করানো সম্ভব। তো যখন তার মাথার মধ্যে ওই বয়টা চলে আসবে তখনই তার কাজটা আর করা সম্ভব হচ্ছে না, তখনই সে ভয়ে আতঙ্কিত হয়ে এই বেলায় সে অজ্ঞান হয়ে যায়। এরপরের ব্যাপারটা যদি বলি, যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আমরা যারা পড়ালেখায় জড়িত তাদের এই জিনিসটা ঘটে থাকে, সেটা হচ্ছে গ্লোসোফোবিয়া বা ফিয়ার অফ পাবলিক স্পিকিং। তো পাবলিক স্পিকিং এ আমাদের কি সমস্যাটা হয়, দেখুন আমরা সবাই অনেক মানুষ আছে সবকিছু জানি পারি বুঝি, অনেক কিছু আছে জানি বুঝি, একটা বিষয় আমার খুব বেশি জ্ঞান আছে, কিন্তু যখনই আমি পাবলিক স্পিকিং এ যাই, যাদের এই বইটা আছে তারা দেখবেন ওই পারা জিনিসটা ওই জায়গায় গিয়ে ভুল করে ফেলে। এটার সাথে সাথে আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে আমাদের ইন্টারভিউ বোর্ডে আমরা যখন যাই তখন কি হতে পারে, আমরা দেখা যাচ্ছে কি অনেকে অনেক আনসার জানাশোনা সত্ত্বেও ভুলভাল, অথবা আমরা আনসার দিতে ভুলে যাই শুধু বইয়ের কারণে, এটা হইতে পারে। অথবা হচ্ছে কি দেখবেন প্রেজেন্টেশনে আমাদের যেটা হয়ে থাকে, প্রেজেন্টেশনটা কি করে থাকে দেখবেন হচ্ছে আমার নামের জায়গায় অনেক সময় আমরা এটা, যাদের এই বইটা থাকে তারা কি করে থাকে দেখবেন নামের জায়গায় ভার্সিটির নাম বলতেছে, ভার্সিটির নামের জায়গায় নিজের নাম বলতেছে বা ডিপার্টমেন্টের নাম বলতেছে, এরকম উল্টাপাল্টা করছে, এটা অনেকের হয়ে থাকে জাস্ট ওই তার ফোবিয়ার কারণে। তো এই ভয় জিনিসটা আমাদের যে কোনো জায়গায় মারাত্মকভাবে আমাদেরকে প্রভাবিত করে। এখন বলি এই ভয় জিনিসটা কিন্তু আমাদের লাইফে অনেক জায়গায় অনেক সময় অনেকভাবে আমাদের মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে আমরা অনেক ভয় কাটিয়ে উঠে আমরা একটা কাজ সাকসেসফুলি সম্পন্ন করেছি, এরকম আমাদের লাইফে অনেক উদাহরণ আছে। আপনি আপনার লাইফে একবার চিন্তা করুন, দেখুন ছোটবেলায় আমরা অনেক ভয় পেতাম, ভূত, সন্ধ্যাবেলা হচ্ছে গ্রামে বাইরে যেতে পারতাম না অন্ধকারের জন্য, পরবর্তীতে এই বইটা আমরা কাটিয়ে উঠে এখন কিন্তু ঠিকই হাঁটতে পারতাম। কিন্তু যার ভয় আছে সে কিন্তু জীবনে বের হতে পারে না, এবং যার বাসার মধ্যে এই ভয়গুলা থেকে থাকে ভূতের ভয়, সে কিন্তু খুব তাড়াতাড়ি রুমের বাইরে যেতে পারে না, চাইলেও পারে না, কারণ যে তার ওই আসলে কিন্তু বাস্তবে এই জিনিসটা নাই। ভূত জিনিসটা কি, যে জিনের ব্যাপারটা অন্য আছে, আপাতত ভূতের ব্যাপারটা বলতে চান না, যারা ভূতের চিন্তা করে থাকে তাদের কি হয় আসলে এই জিনিসটাই নাই, কিন্তু সে চিন্তা করছে ওই জায়গায় তার সাথে পিছনে পিছনে কেউ হাঁটতেছে, এরকম একটা ফিল আসে, তখন আর সে ওই কাজটা করতে পারে না, রাতে কোনো জায়গায় যেতে পারে না। কিন্তু পরবর্তীতে এক সময় আমরা এটা কাটিয়ে উঠি। শুধু এটা না, আমাদের লাইফে অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, ওই যে মনে করছে কি কেউ স্পিকিং এর ওইটাও কাটিয়ে উঠতে পারে,
বা পড়ালেখার বয়, এটাও অনেকে অনেক সময় কাটিয়ে উঠতে পারে। বা অনেকে ওই যেমন ছোটবেলা আমরা হচ্ছে কি অনেকে হচ্ছে কি ওই যে ব্যাংক বলতে পারে হচ্ছে কি ক্লাস 8-9 কাটানো শেখা হয়, ওটাও ভয় পায়, হাত দিতে ঘৃণা করে, কিন্তু পরবর্তীতে ঘৃণাটাও চলে যায়, ভয়টাও চলে যায় একসময় যারা ডাক্তার হয়। তো একই জিনিস দেখুন, একসময় আপনার ভয় থাকে, পরবর্তীতে এটা কাটিয়ে উঠে যায়। আমরা যদি এই যে যারা সাকসেসফুল, হয়তো অনেকের এই ভয়টা থাকে, কিন্তু পরবর্তীতে এই ভয় কাটিয়ে ওঠার মাধ্যমে সে কিন্তু সাকসেসফুল হচ্ছে। তার মানে দেখুন, ভয় জিনিসটা আসলে কাটানো যায়। আপনি সঠিক মানুষের যদি গাইডলাইনে যেতে পারেন, তাহলে যে কোনো ধরনের ভয় আপনি কাটিয়ে উঠতে পারবেন। হয়তো দুই একটা হয়তো জেনেটিক্যালি যদি থেকে থাকে, হয়তো আমি জানি না কি বিশেষ হয়তো থেকে যেতে পারে, যেগুলো হয়তো চেঞ্জ করা নাও যেতে পারে, কিন্তু আপনি চাইলে এই জিনিসটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এবার এই যে ভয় যেগুলো আমাদের লাইফে মারাত্মক লেভেলের সমস্যা সৃষ্টি করে, একইভাবে আমাদের পড়ালেখা অনেকের এই সমস্যাটা সৃষ্টি হয়ে গেছে। আমাদের অনেকের কাছে পড়ালেখা জিনিসটা হচ্ছে কি কঠিন হয়ে গিয়েছে প্রায়, বা হয়ে যাচ্ছে এরকম অবস্থায়। তো যার হয়ে গিয়েছে বা যার হয়ে যাচ্ছে, তার কাছে পড়ালেখা জিনিসটা হচ্ছে বয়ের একটা ব্যাপার চলে আসতেছে। যখনই তার মধ্যে এই বয়ের ব্যাপারটা চলে আসে, তখন সে আর চাইলেও এই বয়টা কাটিয়ে উঠতে পারবে না। এই জন্য তাকে এই বয়টা আগে কাটিয়ে উঠতে সাহায্য করতে হবে। বা একজন অভিভাবক হিসেবে, অথবা একজন শিক্ষক হিসেবে, বা একজন মেন্টর হিসেবে, যে যেভাবেই হোক, তাকে এই বয়টা কাটিয়ে উঠতে হবে। না হয় তার দ্বারা ওই কাজটা সম্ভব হবে না। তাকে যে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা পারা সম্ভব না। সে একা একা ওই কাজটা করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আপনি তার পাশে থাকবেন, ততক্ষণ পর্যন্ত সে পারবে। আপনি যখন ওই যে রাত্রেবেলায় বাবা মার সাথে আপনি চাইলে যেতে পারবেন বের হয়ে, যদি আপনার ভয় থাকে, কারণ যে বাবা মার সাথে আছে। তো বাবা মা নাই, আপনার যাওয়া হচ্ছে না বাইরে যাওয়া, কারণ ওই যে আপনি ভয় পাচ্ছেন। একইভাবে পড়ালেখা ওই রকম, আপনার যদি ভয় না কাটতে উঠতে পারেন, তাহলে আপনার এই সমস্যা হবে। তখন আপনি একা একা পড়তে পারবেন না, আপনার ভয় সবসময় কাজ করবে। তখন আপনার সবসময় একজন টিচার লাগবে। এই জন্য আমাদের প্রথম উচিত যে কোনো ভাবে এই পড়ালেখার ভয়টা কাটিয়ে উঠা, বা এটা কাটিয়ে উঠতে তাকে সাহায্য করা। একজন অভিভাবক হিসেবে হতে পারে, একজন শিক্ষক হিসেবে হতে পারে, অথবা একজন মেন্টর হিসেবে, যে কেউই এটা করতে পারেন। তবে করাটা উচিত, না করলে তাকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে। এরপরের যে ব্যাপারটা বলবো, সেটা হচ্ছে কি এই বইয়ের উল্টো পাশের জিনিসগুলো: সাহস, আগ্রহ, আত্মবিশ্বাস, ইচ্ছা, আকাঙ্ক্ষা। দেখুন, আমাদের যদি বয় কাটিয়ে উঠে এই জিনিসগুলো আমরা নিয়ে আসতে পারি, এই চার পাঁচটা জিনিস, আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, বা ওই কাজের প্রতি আমাদের যদি সাহসটা থেকে থাকে বা আত্মবিশ্বাস থেকে থাকে, তাহলে আমরা কিভাবে কাজটা সম্পন্ন করতে পারি তার একটা এক্সাম্পল দিয়ে আসি। আমাদের লাইফে আমরা অনেক কঠিন কাজ আমরা সম্পন্ন করতে পারি শুধুই আমাদের সাহসের মাধ্যমে। যেটা আমরা হাজার মানুষ কঠিন মনে মনে ভেবে বসে আছি, সেই একই কাজ অন্য একজন মানুষ করতে পারছে। কারণ হয় এই কাজের প্রতি তার ভয় নেই, প্রথমে ভয়টাকে দূরে সরিয়ে রাখলো। এরপরের কাজগুলো হচ্ছে কি তার এই কাজের প্রতি সাহস আছে, তার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, বা ওই কাজের প্রতি তার একটা কারো খুব বেশি মোহ থেকে থাকে, ফ্যাসিনেশনটা কাজ করে থাকে। এর মধ্যে তার আত্মবিশ্বাসটাও কাজ করে থাকে। দেখুন, কয়েকটা কঠিন কাজ বলি হচ্ছে এই যে আমরা স্টান্ট করার ব্যাপারটা, বাইক হইতে পারে বা কার বা অন্যান্য গাড়ি জাতীয় যে স্টান্ট গুলা করে থাকে, এই কাজগুলো আমাদের লাইফে অনেকের মনে হতে পারে এটা হচ্ছে মারাত্মক কঠিন। এটা এমনকি এগুলোতে যদি একটা দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে এটা একজন মানুষের লাইফে কতটুকু সমস্যা সৃষ্টি করতে পারে, এটা আমরা প্রায় অনুমান করতে পারি। হয়তো অনেকের প্রায় মৃত্যু নিশ্চিত হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। তারপরও তার এই কাজের প্রতি হচ্ছে কি তার খুব ভালো লাগে, বাইক স্টান্ট করতে তার খুব ভালো লাগে, এই জন্য সে শিখতেছে। এটার প্রতি তার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। বা এই যে ভয়, এটা তো আর নেই, অ্যাক্সিডেন্টের ভয় তার মধ্যে খুব কম কাজ করে। তার সাথে হচ্ছে তার সাহসটা এই জায়গায় খুব বেশি বড় ভূমিকা পালন করে, যে সে পারবে, বা তার আত্মবিশ্বাস, এইগুলো হচ্ছে কি তাকে এগিয়ে নিয়ে যায়। এই জন্য দেখুন হচ্ছে কি এই অনেক ছেলে মেয়ে এই বাইক স্টান্টটা করে বা করতে চায় বা শিখতে চায়, ভয়টাকে ওভারকাম করে সে এই জিনিসগুলোর মাধ্যমে সেই জায়গায় আসতে পারছে। একইভাবে হচ্ছে কি আমরা যদি স্কাই ডাইভিং এর কথা বলি, যদি এর পাশাপাশি আমরা বলতে পারি কি হচ্ছে কি এই যে আমরা যেটাকে বাঙ্গি জাম্পিং বলি বা বাঙ্গি জাম্প, এই জিনিসগুলো যে স্কাই ডাইভিং এর ব্যাপারটা হচ্ছে যে বড় উপরে খুব উঁচু স্থানে গিয়ে বিমান থেকে পড়া, যেটা আর কি প্যারাশুট নিয়ে। আচ্ছা, যে বাঙ্গি জাম্প যেটা আর কি, সেটাতে কি হয়, উঁচু একটা স্থান থেকে রশি বেঁধে পায়ের দিকে কোমরের দিকে রশি বেঁধে দিয়ে আবার ওই জায়গা থেকে পড়া। এখন চিন্তা করুন, এই কাজটা কে করতে পারবে? যার ভয় আছে সে কি কাজটা করতে পারবে? একটা হচ্ছে ভয়, এবং হচ্ছে যেই কাজটা করবে তার হাত প্রচুর পরিমাণ সাহস থাকা দরকার এই কাজের প্রতি। তার মানে দেখুন, আপনি ভয় কাটিয়ে যদি আপনি সাহসের জায়গায় আসতে পারেন, এই কাজের প্রতি আপনার যদি সাহসটা কাজ করে, এবং আপনি যদি এটার প্রতি আপনার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে বা আগ্রহ থাকে, তাহলে আপনি এই কাজটা করতে চাইবেন এবং এই কাজটা আপনি করতে পারবেন, কারণ আপনার সাহসটা আছে, তা আপনার আত্মবিশ্বাস আছে, সমস্যা হবে না, আমি পারবো। এই জিনিসগুলো আপনাকে কি করছে, এই
হাজার মানুষের কাছে এই কঠিন কাজটা আপনি এটা করতে পারছেন। কারণ কি? কারণ আপনার ওই জায়গায় ইচ্ছা আছে, আগ্রহ আছে, আত্মবিশ্বাস আছে, বা সাহস জিনিসটা আছে। এর পাশাপাশি ভয় জিনিসটা আপনি কাটিয়ে উঠতে পারছেন বিধায় আপনি এই কাজটা করতে পারছেন। তো এরকম দেখুন, আমরা মনে হতে পারে এই কাজগুলা হাজার হাজার মানুষ করতে পারছে। বাঙ্গি জাম্পিং এর কথা বলতে পারি, বা স্কাই ডাইভিং এর কথা বলতে পারি, বা হচ্ছে ওই যে আমরা কিসের স্টান্ট গুলার কথা বলতে পারি। একই জিনিস হাজার হাজার মানুষ পারতেছে, শুধু আমরা পারতেছি না কারণ আমাদের ওই ভয়টা কাজ করে থাকে, বা সাহসের অভাব থাকে, বা ওই যে আত্মবিশ্বাসের অভাব, এই অভাবগুলো আমাদের থেকে থাকে। পরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে এই সমস্যাগুলা আমাদের মধ্যে দেখুন, আমরা যদি আমাদের পড়ালেখায় একইভাবে আমরা আমাদের ভয় সরিয়ে আমরা যদি আমাদের আগ্রহটা বাড়িয়ে নিতে পারি, বা এটার প্রতি আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাটা যদি একটু বাড়িয়ে নিতে পারি, বা এটার প্রতি যদি আমাদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে ফেলতে পারি, তাইলে দেখবেন আগ্রহ আসবে। তারপর হচ্ছে কি, এটা করতে আমাদের ভালো লাগা কাজ করবে, বা এটার প্রতি যে ভয় সেটা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকবে। এরপর হচ্ছে কি, এটার প্রতি আমাদের হচ্ছে কি সাহস বাড়তে থাকবে যে এটা আমরা পারতেছি, পারবো। আর দেখুন, কোন কাজ আপনি করতে ইচ্ছুক বা কোন কাজ আপনি করতে চান। খেলাধুলার মধ্যে আমি বলি, আপনি যে খেলাটা সবচেয়ে বেশি ভালো পারেন সেই খেলাটাই খেলতে আপনার হচ্ছে মন চায় বেশি। যে খেলাটা আপনি পারেন না, বা ওই খেলার প্রতি আপনার একটা ভয় কাজ করে থাকে, দেখবেন ওই কাজটা আপনি তেমন একটা করতে ভালোবাসেন না। একইভাবে আপনি যদি পড়ালেখা জিনিসটা হচ্ছে কি একটা গেমের মতো চিন্তা করতে পারেন, যে আমরা হচ্ছে কি দেখুন মোবাইলে হাজার হাজার খেলা আছে, আমি কিন্তু সব খেলা খেলি না। কোন খেলাগুলো খেলি, যে খেলাগুলো আমি পারি, বা যে খেলার প্রতি আমার আগ্রহ আছে, ইচ্ছা আছে, ওইটাই খেলতে খেলতে আমার আবার ওইটাতে একটা পারদর্শিতা চলে আসে, তখন আমি এই খেলাটাই বেশি খেলি। পড়ালেখার বেলায় একই রকম, আমরা হচ্ছে অনেক সাবজেক্ট আমাদের কাছে খুব সহজ, তখন এই সাবজেক্টটাই পড়তে ইচ্ছা হয় বা এটাই বেশি পড়ি। কিন্তু হচ্ছে যে সাবজেক্টটা কঠিন সেটা পড়তে আমাদের একটা ভয় কাজ করে যে পারবো না, বা পড়লেও দেখবেন হচ্ছে অনেক কঠিন সাবজেক্ট আমরা পড়তে হচ্ছে মাথা ব্যথা শুরু হয়ে যায়। সাবজেক্টটা দেখার সাথে সাথে এরকম একটা অ্যালার্জি ভাব আমাদের মধ্যে চলে আসে, যেটা কি। তো আমাদের এই জায়গায় উচিতটা হচ্ছে কি, আমাদের যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে বা শিক্ষকের মাধ্যমে বা অভিভাবকের মাধ্যমে আমাদের এই কাজগুলা করা, ভয় সরানো, আত্মবিশ্বাস বাড়ানো, আগ্রহ বাড়ানো। এটার প্রতি আগ্রহ বাড়তে বাড়তে গিয়ে দেখা যাচ্ছে তার একটা সাহস আসছে যে আমি এটা পারি বা পারবো। না হয় দেখা যাবে আপনার এই সমস্যাগুলো যদি থেকে থাকে, তাহলে আপনার দ্বারা হচ্ছে কি একজন শিক্ষার্থী হিসেবে এই জিনিসটা পড়ালেখা জিনিসটা সম্পন্ন করা মারাত্মক টাফ হয়ে যাবে। তো আপনাদের গার্জিয়ান হিসেবে এই জিনিসগুলো দিয়ে একটু খেয়াল রাখেন। পরবর্তী তৃতীয় যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, শিশুর জীবন গড়ে তোলার বাস্তব কিছু উদাহরণ দেব, বা শিশুর জীবন গড়ে তোলার বাস্তবতা। দেখুন, একজন শিক্ষার্থী না, আমরা বাংলাদেশে বসবাসকারী শহরের বাচ্চা আর গ্রামের বাচ্চাদেরকে একটু যদি চিন্তা করি, এখন গ্রামের যে বাচ্চাগুলো আছে প্রায় 80% ধরে নিতে পারি, এরকম প্রায় যে আমরা 80% বাচ্চাই কি করতে পারে, সাঁতার পারে। তার বয়স 14-15 হয়ে যায়, হচ্ছে ম্যাক্সিমাম পারে, হয়তো 2-1 নাও পারতে পারে, এটা সমস্যা। তো প্রায় 80% আমরা ধরে নিতে পারি। ওই একই বাচ্চাগুলো শহরে যারা দেখা যাবে হচ্ছে এদের হয়তো 20% সাঁতার পারে, বাকি কেউ পারে না। কারণটা কি? কারণ দেখুন, ওই যে গ্রামে যে বসবাস করতেছে সে পুকুরে নেমে অভ্যস্ত, কারণ তার বাবা পুকুরে নামতেছে, বাবা ডাক দিচ্ছে, সে সাহস পাচ্ছে, কারণ বাবার প্রতি আমাদের প্রত্যেকেরই একটা বিশ্বাস কাজ করে, ঠিক আছে। ওই যে বাবা যখন এরকম লুফে নেয়, তখন হচ্ছে বাচ্চা হাসি খুশি, কারণ সে জানে যে তার বাবাই জায়গা আছে। তো বাবা যখন পুকুরে ডাকে সে যায়, বাবা শিখাচ্ছেন, মা শিখাচ্ছেন, মা ডাকতেছেন, আচ্ছা ঠিক আছে সে যাচ্ছে। কিন্তু ওই একই বাচ্চা, শহরের বাচ্চাটা হচ্ছে কি, তার বাবা মা তো পানিতে নামতেছেন না, যার কারণে সেও নামার সুযোগ পাচ্ছে না, এবং এভাবে থেকে যাচ্ছে। একইভাবে আমরা যদি বলে থাকি, তাহলে হচ্ছে কি, এই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এই ব্যাপারটা, বা যে কোনো জিনিস হচ্ছে কি, বা ওই যে এখন বাংলাদেশে আবার কোডিং এর ব্যাপারটা আসছে। শহরের অনেক ছেলে মেয়ে হচ্ছে কোডিং শিখছে, তো গ্রামের মানুষ এখন ওই যে কোডিং এর ব্যাপারটা এখনো জানে না, বা হয়তো জানবে এক সময়, 2-3 বছর পরে হয়তো জানবে, তখন হয়তো তারাও আগ্রহী হয়ে উঠবে। তবে এটা হচ্ছে সমাজে ছড়িয়ে যেতে যেতে অনেক লেট হয়ে যাবে হয়তো আমাদের। কিন্তু আপনি চিন্তা, আমাদের বাংলাদেশে এখন ওই যে 20 বছরের, আপনি যদি বলেছে আমি যদি 20 লাখ ছেলে মেয়ে হয় 20 বছরের, এর মধ্যে কতজন কোডিং জানে, বা কতজন তাইকুন্ডো জানে, বা কারাটে জানে? দেখুন, ওই আমাদের বয়সী কোরিয়ান বা হচ্ছে চাইনিজ যারা বা জাপানি যারা, তারা কিন্তু ঠিকই হচ্ছে এই যে তাইকুন্ডো হচ্ছে কি বলতে পারে যে কারাটে এগুলা পারে। আবার চিন্তা করেছে আপনি যদি যে আমেরিকার দিকে বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে একটু জানবে, ইউরোপিয়ান বা এইগুলাতে আর কি, যেটাকে এদের বেলা দেখবেন হচ্ছে কি, এদের আবার একটা প্যাটার্ন হচ্ছে কি, আমাদের সাঁতার শিখায় ঠিক আছে একটা, এই যে এদের হচ্ছে কি দেখবেন হচ্ছে কি, যে 5-6 বছরের বাচ্চাদেরকেও বাবা হচ্ছে পানিতে নামায় দিয়ে দেয়।
বা তাদের ব্যাপারে আরেকটা হচ্ছে যে তাদের কোডিং জিনিসটা হচ্ছে একেবারে নর্মাল। তো তাদের দেখা যাচ্ছে প্রায় হয়তো আপনি ধরে নিতে পারেন 40% ছেলে মেয়ে হচ্ছে কি কোডিং পারে, কিন্তু আমাদের দেশে কেউ পারে না। তো দেখুন আপনি আপনার সমাজে আপনার বাচ্চাকে কিভাবে জিনিসগুলা দিবেন বা আপনার সমাজ কিভাবে তাকে সাপোর্টটা দিবে, এটার উপর ভিত্তি করে আপনার ছেলে মেয়ের জীবনটা গড়ে ওঠে। তারা তাদের বেলা হচ্ছে কোডিং জিনিসটা হচ্ছে একেবারে নর্মাল এবং সবাই জানে, সবাই বুঝে, এই জন্য হচ্ছে সবাই এটা হচ্ছে কি এবারে সবাই পারে। এখন সব শিশু এটা চায়, একেবারে হচ্ছে তাদের বেলায় এটা হচ্ছে নর্মাল ডাল ভাতের মতো। কিন্তু আমাদের দেশে এখন অনেক অনেক অনার্স মাস্টার পড়ুয়া এই কোর্সগুলা করছে, কারণ তিনি এটার সাথে এই সুযোগ সুবিধাটা পেয়েও থাকেন নাই, বা আমাদের সমাজে এই জিনিসটা হচ্ছে খুব একটা নর্মাল ব্যাপার না। এখনো এটা হচ্ছে কি, এখনো যদি হচ্ছে কি অনেক জায়গায় চলছে, এগুলো কোর্সও করানো হচ্ছে অনলাইনে বা ইউটিউবে, এগুলোতে হচ্ছে। তো দেখুন আসলে আমরা যে বিভিন্ন বাচ্চাকে, আমরা একটা বাচ্চাকে যেভাবেই যত্ন নিব, যেভাবেই তাকে সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকবো, সেভাবেই সে আসলে গড়ে উঠবে। তাকে যদি আপনি তাইকুন্ডো শিখাতে থাকেন তাহলে সে শিখবে, তাকে যদি কারাটে শিখান তাহলে কারাটেই শিখবে, তাকে যদি আপনি কোডিং শিখান তাহলে সে কোডিং শিখবে। তার মানে মূলত হচ্ছে কি যে একটা বাচ্চাকে আপনি যা দিবেন সঠিক উপায়ে যদি আপনি দিয়ে থাকেন তাহলে সে এই জিনিসটাই গ্রহণ করতে পারবে। কারণ বাচ্চাদের যে কোনো জিনিস গ্রহণ করার এবিলিটি খুব বেশি। একটা এই যে হতো আমরা পারবো না, কারণ আমাদের ওই যে পারিবারিক চাপ, সামাজিক চাপ বা মানসিক যে চাপ, এগুলোর কারণে আমরা এই জিনিসটা করতে পারি না। কিন্তু ছোটবেলায় থাকি তখন এই চাপগুলো, আমাদের মানসিক চাপ বা এই যে সামাজিক চাপ বা পারিবারিক চাপগুলো খুব কম থাকে, আর্থিক এই যে সমস্যাগুলো এগুলো খুব বেশি একটা থাকে না, যার কারণে আমরা পড়ালেখার প্রতি বা যে কোনো একটা জিনিসের প্রতি আমরা খুব বেশি কাজ করতে পারি। তো আপনার বাচ্চাকে বা ছেলে মেয়েকে আপনি যদি ঠিকঠাক ভাবে যত্ন নিতে পারেন তাইলে দেখুন তাকে যে শিক্ষা জিনিসটা খুব ভালোভাবে সম্পন্ন করা সম্ভব। আর যদি আপনার মনে হয় যে না আমি যত্ন নিব না, তাইলে সম্ভব না। যে কোনো জিনিস শেখাতে হলে তাকে যথাযথ যত্নটা নিতে হবে। আপনি ভাবতে পারেন তো আমরা তো যত্ন নিচ্ছি, স্কুলে পাঠাচ্ছি, কোচিং দিচ্ছি, বাসার শিক্ষক দিচ্ছি। আসলে একটা বাস্তবতা আপনাদেরকে বলি, আমাদের স্কুল আমাদেরকে একাভাবে আমাদেরকে যত্ন নিতে পারে না। আমাদের স্কুল আমাকে নিয়ে একা ভাবতে পারবে না, কারণ আমার ক্লাসের শিক্ষার্থী আছে 30 জন যদি হয় তাহলে খুব মেরিটোরিয়াস হতে পারে কি 10 জন, মাঝারি লেভেলের 10 জন আছে, লাস্ট বেঞ্চের 10 জন আছে, একটু দুর্বল আছে যারা, এরকম। তো স্কুল কিভাবে আগাবে? স্কুল কি করতে পারবে না। তাইলে আপনার একটা বাচ্চার উপর ভিত্তি করে বা একটা বাচ্চার উপর নির্ভর করে সে পড়ালেখা করাবে না। সে হচ্ছে এই জায়গায় খুব ফাস্টও যেতে পারবে না, কারণ হচ্ছে আপনি যদি চিন্তা করেন মেরিটোরিয়াসদের চিন্তা করবেন না, কারণ তারা এটা করতে পারবে না, কারণ হচ্ছে কি পিছনে আরো পিছিয়ে পড়বে। আবার তারা খুব স্লো যেতে পারবে না, লাস্ট বেঞ্চের দিকে ফোকাস করে একবারে স্লো যেতে পারবে না, কারণ তার ফার্স্ট বেঞ্চের এরা পিছিয়ে পড়বে। তো ওরা যাবে কোন দিকে? ওরা যাবে হচ্ছে একটা এভারেজ লেভেলে, এবং চেষ্টা করবেন হচ্ছে ওনারা সিলেবাসটা শেষ করার। তো আমাদের শিক্ষা জীবনে বর্তমান যে অবস্থাটা সেটা একটু আপনাদেরকে বলে ফেলি। দেখুন আমাদের শিক্ষা বা বর্তমান যে স্কুল ব্যবস্থা, যে শিক্ষকদের নেওয়া হয়, ওনাকে যে পরিমাণ বেতন বা সম্মানীটা দেওয়া হয়, এই সম্মানী দিয়ে এই ব্যক্তি ওনার জীবনটা কিভাবে লিড করতে পারবে। এখন চিন্তা করুন 8-10 হাজার বা 12,000 15,000 টাকা দিয়ে উনি চাকরিটা করলেন, প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় নিয়ে ডেইলি দেওয়ার পর ওনাকে যদি আরেকটা কাজ করতে হয় ওই শিক্ষককে, যে তার পরিবারকে রান করার জন্য, তার আর্থিক কিছু সুবিধা আরো একটু বাড়ানোর জন্য ওনাকে যদি আরেকটা কাজ করতে হয়, তার মানে চিন্তা করেন এদিকে উনি 8 থেকে 10 ঘন্টা ডিউটি করলেন, পরে আরেকটা কাজ হয় টিউশনি করুন, অন্য একটা জব, পার্ট টাইম জব করুন, করতে গেলে উনার যে প্রেশারটা যাবে, ওই টিচার দিয়ে আপনি কি পরিমাণ সার্ভিস পেতে পারেন আপনি চিন্তা করুন, বা ওই টিচার আপনার ছেলে মেয়েকে কিভাবে কি দিতে পারেন আপনি চিন্তা করুন। আপনি যদি ডেইলি 12 থেকে 14 ঘন্টা ডিউটি করে আপনি কি আপনার বাচ্চাকে ঠিকঠাক ভাবে যত্ন নিতে পারেন? বাচ্চা তো আপনার। তো চিন্তা করুন আপনি, আমরা তো নর্মালি এত বড় ডিউটি করি না, কিন্তু যারা শিক্ষক তাদেরকে খুব বেশি ডিউটি করতে হয়। কেন? কারণ এই যে প্রথম হচ্ছে স্কুলের বেতন ব্যাপারটা খুব একটা সমস্যা, যার কারণে ওই শিক্ষককে আবার কি করতে হয়, একবার কি করতে হয়, অন্য একটা টিউশনি করে নিতে হয়, অথবা অন্য একটা কাজ করতে হয়, কোচিং এ কাজ করতে হয় শিক্ষকতা হিসেবে, অথবা অন্য কোনো পার্ট টাইম জব করতে হয়। তো উনি যে পড়ালেন, এখন দেখুন পারা একটা ব্যাপার আর পড়ানো আর একটা ব্যাপার। যে টিচার এই পড়া জিনিসটাকে মনে করেন একটা চ্যাপ্টার আজকে আমি পড়াবো, আমি যদি এটা প্রিপারেশন না নিয়ে আসি, আমি পারি, কিন্তু পড়ানোর মতো পারা আর একটা অন্য একটা জিনিস। দেখবেন সব ফার্স্ট বয় কিন্তু পড়াতে পারে না, পড়ানোর মতো, পড়ানোটাও একটা স্কিল। এখন যে ব্যক্তি তার পারিবারিক জীবন নিয়ে, তার আর্থিক জীবন নিয়ে খুব বেশি চিন্তিত, সে কিভাবে আপনার ছেলে মেয়েকে যত্ন নেবে?
বা আপনার ছেলে মেয়েকে ভালো একটা দিকে অগ্রসর করতে পারবে। এই জন্য আমাদের উচিত একটু গার্জিয়ান হিসেবে এদিকে একটু সচেতন হওয়া। গার্জিয়ান হিসেবে আমাদেরকে এগিয়ে আসা উচিত। না হয় দেখবেন আপনি চিন্তা করতে পারছেন স্কুলের দিকে, স্কুল শিখায় ফেলছে সবকিছু, আসলে স্কুল শিখায় না। বর্তমানে আমাদের স্কুল ব্যবস্থা এত দুর্বল হয়ে গিয়েছে এই সমস্যাগুলোর কারণে, যা অনেক হাজার হাজার কারণ আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আপনার ছেলে মেয়ে আসলে স্কুল থেকে কোনো কিছু শিখছে না। শিখছে যেটা, যেই বাচ্চা শিখছে সেটা হচ্ছে তার আগ্রহের উপর ভিত্তি করে তাকে যেভাবে গড়ে তোলা হচ্ছে, অত কোনো স্পেসিফিক টিচারের কারণে সে খুব বেশি মোটিভেটেড হয়ে গেছে, এরকম থাকে। কিন্তু আমাদের শিক্ষক শ্রেণী খুব অবহেলিত হওয়ার কারণে তারাও আপনাদের বাচ্চাকে সঠিকভাবে সাপোর্ট দিতে পারছে না। আর আপনি যদি চিন্তা করতে পারেন যে আপনি না, আমি তো আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে স্কুল শিখাচ্ছে, স্কুলও শিখায় না। এর পাশাপাশি তো হচ্ছে কি, শুধু এই যে এটা একটা প্রবলেম, এর পাশাপাশি আরো আছেন কিছু কিছু শিক্ষক হচ্ছে কি আপনার ছেলে মেয়েকে পড়াবেনও না। কারণ কি, ওনারা কোচিং বাণিজ্য করবেন। কোচিং বাণিজ্য করতে হবে কিভাবে, একটা কঠিন প্রশ্ন করে ক্লাসে কঠিনভাবে বুঝিয়ে কঠিনভাবে মার্কিং করে ফেল দিয়ে গার্জেনকে অনুপ্রাণিত করা যে আপনার ছেলের ব্যর্থতা এই জায়গায়, আপনাকে স্কুলের পাশাপাশি তাকে কোচিং এ পাঠান। তো দেখুন এই বাচ্চা আসলে কি শিখবে ওই জায়গা থেকে। তাকে এই যে কঠিন মার্কিং করা হচ্ছে, সে পারা জিনিসটাও তাকে মার্ক দেওয়া হচ্ছে না, তখন তাকে আত্মবিশ্বাস বাড়বে। 1 মাস 2 মাস সে চিন্তা করলো আমি 4 মাস 8 ঘন্টা করে সময় দিলাম, দেওয়ার পর আমি ফেল করছি। তার আত্মবিশ্বাস বাড়ার কথা না কমার কথা। এই যে আপনাদেরকে আমি আরো অনেক ঘটনা আপনাদেরকে বলতে পারবো যে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে আমাদেরকে খুব বেশি কিছু দিচ্ছে না, উল্টো আমাদেরকে আরো হাজার হাজার জিনিসের হচ্ছে পিছনের দিকে ব্যাকডেট করে দিয়ে দিচ্ছে। আমার জায়গাটা এটা না, আমি এটাই বুঝাতে চাচ্ছি। দেখুন আপনি চাইলে একটা বাচ্চাকে সঠিক উপায়ে সঠিকভাবে যদি যত্ন নিতে পারেন, তাহলে তাকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব, অনেক কিছু সম্পন্ন করা, সাকসেসফুলি সম্পন্ন করা সম্ভব, যদি আপনি যত্নটা নিয়ে থাকেন সঠিক উপায়ে। কিন্তু আপনারা এই ভুলটা করবেন না যে আপনার স্কুল সাপোর্টটা দিবে, কারণ যে স্কুল কখনোই আপনার একটা স্পেসিফিক বাচ্চার জন্য তারা কাজ করবে না। তারা ওভারঅল জিনিসটাকে, আর শুধু তো তাদের কাছে এইটা না, তাদের কাছে হচ্ছে দায়িত্ব পালন করাটা হচ্ছে কি খুব বড় একটা ফ্যাক্টর। টিচারদেরকে খুব বেশি প্রেশারিত করে, এটা অন্য একটা ব্যাপার, আমি যাচ্ছি না আপাতত এদিকে। তো এই যে জিনিসটা এটা বললাম যে আপনি চাইলে আপনার বাচ্চাকে গড়ে তুলতে পারবে, জাস্ট আপনার ডিসিশন, আপনি কিভাবে তাকে যত্ন নেবেন সেটার উপর ভিত্তি করে তাকে যে কোনো জিনিসই শিখাতে পারবে। শুধু ওই ভয় সরিয়ে সাহসিকতার মাধ্যমে, তার সাহস বাড়িয়ে, আত্মবিশ্বাসের মাধ্যমে অনুপ্রাণিত করে দেখুন, একবার ট্রাই করে দেখুন, তাকে দিয়ে অনেক কিছু করাতে পারবেন। এরপরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম বললে হয়তো আপনারা জিনিসটাকে এড়িয়ে যাবেন। তো আপাতত আমি একটু নাম না বলে পয়েন্টের নামটা তাদেরকে শেষের দিকে বলবো। আগে কথাটা বলে ফেলি। মনে করুন একটা কাজ আমরা 12 লাখ মানুষ করলাম, 12 লাখের মধ্যে দেখা গেল এই কাজটা আমরা সাকসেসফুলি আমরা 4 লাখ মানুষ এটা সম্পন্ন করলাম। আরো 4 লাখ মানুষ আমরা এটাকে খুব মডারেটলি সম্পন্ন করলাম। আরো 4 লাখের মধ্যে দেখা গেল যে মনে করুন 3 লাখ এটা একটু নিয়ে কাজটা সম্পন্ন করলো। আরো 1 লাখ ধরে নেন যারা হচ্ছে কি এই কাজটা সম্পন্ন করতে পারে না। তাইলে এই কাজটা আপনার কাছে কি আসলে কঠিন মনে হচ্ছে? যে কাজে প্রায় খুব সাকসেসফুলি সম্পন্ন করছে 4 লাখ স্টুডেন্ট, 4 লাখ মানুষ, এবং মডারেটলি এই কাজটা সম্পন্ন করছে হচ্ছে কত, আরো 4 লাখ, মানে হচ্ছে প্রায় 50% ধরে নিতে পারেন খুব ভালোভাবে এই কাজটা সম্পন্ন করলো। যেটা তখন কি আপনার মনে হয় এই কাজটা আসলে কঠিন? আমার কাছে মনে হয় ওই কাজটা কঠিন। এটার উদাহরণ দেওয়ার কারণটা কি, কারণটা আমি আপনাদেরকে বলি। চিন্তা করেন আমরা যখন এসএসসি পরীক্ষা দেই বা এইচএসসি পরীক্ষা দেই, এই ঘটনাগুলাই ঘটতে পারে। 12 লাখ 14 লাখ বা 16 লাখ আমরা স্টুডেন্ট পরীক্ষা দিই, দিয়ে দেওয়ার পর দেখা যায় এই কাজগুলো এভাবে সম্পন্ন হয়ে থাকে, এভাবে শেষ হয়ে থাকে। এই রেজাল্টগুলি আমাদের মধ্যে আসে। এতজন জিপিএ 5 পেল, 4 লাখ 3 লাখ পায় বা 2 লাখ। এর পরবর্তীতে দেখা যায় আরো কিছু হচ্ছে খুব ভালোভাবে এ পেয়ে আসছে, এ মাইনাস পেয়ে আসছে, বি পেয়ে আসছে, কত 2 লাখ কিছু রেয়ার স্টুডেন্ট হয়তো ফেল করছে। তার মানে দেখুন এই কাজটা আসলে ওই যে বললাম যে এই কাজটা আপনি কঠিন বলতে পারবেন না। তো পড়ালেখা জিনিসটা আসলে কঠিন না। তো এই যে ব্যাপারটা কঠিন না, কিন্তু কঠিন হয়ে যাচ্ছে আমাদের কিছু কোনো না কোনো উপায়ে। নানান কারণ আছে, হাজার হাজার উদাহরণ আছে যেগুলোর কারণে আমাদের পড়ালেখা জিনিসটা কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা যদি খুব ইফেক্টিভলি এফিশিয়েন্টলি এই সমস্যাগুলো যদি সলভ করতে পারি, তাইলে পড়ালেখা জিনিস আমাদের কাছে কঠিন হবে না। কঠিন কার কাছে হবে? যার বেসিকের ধীরে ধীরে বেসিকের ঘাটতি দেখা দিবে, যে প্রথম দিকে ক্লাসে মনোযোগ কম থাকবে, ক্লাসে স্যার লেকচার নিচ্ছেন তখন হচ্ছে বাচ্চা
ফ্রেন্ডের সাথে গল্প করছে, অথবা মনোযোগ দিচ্ছে না, অথবা রাত্রে ঘুম হয় নাই, সে ক্লাসে মনোযোগ দিতে পারছে না, তার চিন্তা শক্তি কাজ করছে না, অথবা আমরা খুব বেশি ফোকাস করেছি মুখস্থ বিদ্যার দিকে। মুখস্থ বিদ্যার দিকে গিয়ে ফোকাস করে দেখা যাচ্ছে আমরা প্যারাগ্রাফ, চিঠি, রচনা, দরখাস্ত এগুলো মুখস্থ করতে করতে দেখা যাচ্ছে সময় চলে যায় বেশি। আমাদেরকে এই টেকনিকগুলো শেখানো হয় না, যে কিভাবে বুঝে বুঝে বানিয়ে লেখা যায়, কিভাবে বুঝে বুঝে একটা অঙ্কর মেথড শিখতে আমি 1 ঘন্টা সময় ব্যয় করে এরকম 1000 অঙ্ক করতে পারবো। আমাদের শেখানো হয় কি, আমাদের এভাবে শেখানো হয়, এই অঙ্ক 5 বার করবা, ওই অঙ্ক 5 বার করবা, বা একটা করে দিবেন, এরপরে আরেকটা করে দিবেন, এরপরে আরেকটা করে দিবেন, এভাবে করেছে আমাদের সময় চলে যায়। এই যে এই প্রসেসগুলো হচ্ছে কি ইনএফেক্টিভ, এটা হচ্ছে আমাদের সময় ইফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট হওয়ার জায়গায় এগুলো হচ্ছে উল্টো কাজটা করে, যার কারণে আমাদের সময়ও যায়, সবকিছু যায়, কিন্তু হচ্ছে আমাদের উন্নতি হচ্ছে না। এই জন্য প্রথমে আপনাদেরকে বললাম যে পড়ালেখা জিনিসটা কঠিন না, পড়ালেখা জিনিসটা কঠিন হয়ে যাচ্ছে কোনো একটা ভুল ভ্রান্তির কারণে, বা ভুল চিন্তা ভাবনার কারণে, ভুল কিছু প্রসেস মেনটেন করার কারণে আমাদের পড়ালেখা জিনিসটা কঠিন হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যদি আপনারা ওভারকাম করতে পারেন, আপনাদের বাচ্চাদেরকে এই মুখস্থ বিদ্যার জিনিসটা মুখস্থ করা দরকার, একেবারে দরকার না এরকম, তো সবকিছু যে ভুল একেবারে ঘর ঘরে মুখস্থ করতে হবে, এই ব্যাপারটা তাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে। তাদেরকে বোঝানোর মাধ্যমে তাদের চিন্তা শক্তি বৃদ্ধি করতে হবে। আমাদের পড়ালেখার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে কি আসলে, সেটা হচ্ছে আমাদের মাইন্ডকে ডেভেলপ করা, আমাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করা। কিন্তু আমরা কাজটা করি কি, আমরা যখন মুখস্থ বিদ্যার দিকে খুব বেশি ঝুঁকে যাই, তখন আমাদের চিন্তা শক্তি কাজ করে না। আমরা অঙ্ক সারা অনেক দেন, অঙ্ক আমরা মুখস্থ করে ফেলি, এরপরে আরেকটা দিন ওটা মুখস্থ করি। এরকম আপনি চিন্তা করুন কয়টা বা কয়েক হাজার অঙ্ক আপনি মুখস্থ করতে পারেন। তার চেয়ে বেটার ছিল না যে বাবা আমি একটা অঙ্ক বুঝে ফেলি 10 মিনিটে, 1 ঘন্টা বা 5 ঘন্টা, এরপরে এই নিয়মে হাজার হাজার অঙ্ক করতে পারবো। আমি একটা রচনা বানানো শিখে ফেলি, তাই আমি হাজার হাজার রচনা হয়তো একবার দেখলে আমি এরপরে এটা বানিয়ে লিখতে পারবো, বা এই জিনিসটা আমি একবার বুঝলে আমি বানিয়ে লিখতে পারবো। আপনারা দেখুন কত ছেলে মেয়ে আছে যে একটা চিঠি ঠিকঠাক মতো লিখতে পারে, বা কত ছেলে মেয়ে আছে যে একটা বিষয় দেখানোর মাধ্যমে একটা পশু বা একটা পাখিকে তাকে দেখানো 1 ঘন্টা বা 5 ঘন্টা তাকে দেখানো হলো, দেখানো হওয়ার পর এইটা থেকে সে রচনা বানিয়ে লিখতে পারে। এরকম কতজন ছেলে মেয়ে আছে। কারণ আমাদের এই সমাজে হচ্ছে কি এমন ভাবে আমাদেরকে মুখস্থ বিদ্যার সাথে দাবিত করা হয়, এদিকে হচ্ছে কি যে আমরা হচ্ছে কি এখন আর চিন্তা শক্তি জিনিসটা আমাদের মাথার মধ্যে নেই। আমাদের শিক্ষা জীবনে আমাদেরকে গড়ে তোলা উচিত যে আমাদের চিন্তা শক্তিটাকে কিভাবে বাড়ানো যায়, আমাদের ব্রেন স্টর্মিং কাজ করাটা শেখানো উচিত ছিল, কিন্তু আমরা এদিকে যাচ্ছি না। যার কারণে হচ্ছে কি আমাদের পড়ালেখা জিনিস হচ্ছে ব্যর্থতার দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে বলেছি জাস্ট আপনার কিছু সঠিক মানুষের গাইডলাইন নেন, বা আপনারাই নিতে পারেন চাইলে ঠিকঠাক মতো। দেখুন এই বর্তমান সমাজে আগে একটা সমাজ ছিল আমাদের, যেটাতে আমরা পড়া বুঝতাম না বা বোঝার সুযোগ ছিল না। কারণ হচ্ছে আমাদের টিচারের ল্যাকিং ছিল প্রচুর পরিমাণ। আমরা যারা গ্রামে ছিলাম, আমি আমার বোনদেরকে কথা বলি, ওনারা পড়তে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে একজন টিচারের কাছে পড়তেন। এখন চিন্তা করুন 6 থেকে 7 কিলোমিটার, আরো বেশি হবে আনুমানিক জায়গাটা আমি যতটুকু বলতেছি। এই জায়গাটা এখন কি করতে পারবেন, আপনি এত 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 ভালো লেভেলের টিচার আপনি অনলাইনে পাবেন। জাস্ট খুঁজে খুঁজে বের করতে হবে যে কার পড়াটা আপনাকে, কোন টিচার এত সুন্দর করে বোঝান। এরকম হাজার হাজার টিচার আছে, আপনি ওনাদের সুবিধা নিতে পারেন, ওনাদের সুবিধাগুলো কাজে লাগাতে পারেন। দেখুন কোন একটা জিনিস কেউ এমন ভাবে বোঝাবেন, সবাই শিক্ষক, সবার পড়ানোর টেকনিকটা সমান না। কেউ খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে এই পড়াটাকে গেমের মতো পড়ালেখা জিনিসটা আসলেই বাস্তবে বলেছে। আমার কাছে মনে হয়েছে আমি কিছু টিচারের লাইফটাইমে আমি সাপোর্ট পেয়েছি, ওনাদের কাছে পড়ার পর মনে হয়েছে আসলে পড়ালেখা জিনিসটা হচ্ছে গেমের মতো, আপনি এটাকে এনজয় করতে পারবেন। তবে কার কাছে গেলে আপনি এই জিনিসটা পাবেন, সব টিচারের কাছে গেলে এটা পাবেন না। আপনাদেরকে কয়েকটা উদাহরণ বলি। আমি যখন এইচএসসি তে পরীক্ষা দিচ্ছি, তো লাস্টের 3 মাসে আমি একটা অনলাইন খোঁজ পেলাম যে পার্থ প্রতিম নাথ নামে অনলাইনে একজন শিক্ষক, এত ভালো লেভেলের পড়া ওনার পড়াটা পড়ার পর আমার মনে হয়েছে আসলে পড়ালেখা জিনিসটা হচ্ছে গেমের মতো। এরকম হাজার হাজার টিচার আছে, আমি শুধু ওনার কথা বলতেছি না, এরকম হাজার হাজার টিচার এখন অনলাইনে আছে। এখন ওনার পড়াটা পড়ার পর আমার লাইফে কি হয়েছে আমি একটা বলি, আমি ওনার পড়াটা এত বুঝতাম, এরপরে চলে যেতাম, কিন্তু আসলে আমার লাইফে ওইদিকে একটা লেখিক ছিল কি আমি প্রথম দিকে রিভিশন দিতাম না, পরীক্ষা গিয়ে দেখে আমি অনেক কিছু শেষ করছিলাম। লাস্টের 3 মাসে চিন্তা করুন তেমন একটা সাপোর্ট পাইনি। তারপর ওনার ভিডিও দেখে আমার মনে হচ্ছে যে কেমিস্ট্রি জিনিস আসলে সহজ। এরকম আপনারাও লাইফে অনেক টিচার পেয়ে যান যাদের কাছে পড়লে মনে আসলে পড়া জিনিসটা ঢাল বাতের মতো। আবার কিছু টিচার আছেন এই জিনিসটাকে এত লম্বা লম্বা করে পড়াবেন, আপনার ওই পড়ার প্রতি যে বিরক্তি চলে আসবে।
আপনার জায়গাটা আপনি বুঝবেন, আপনি কোন জায়গায় গেলে, কোন শিক্ষকের কাছে গেলে আপনি জিনিসটা হচ্ছে খুব ইজিলি বুঝতে পারবেন। কোন জায়গায় গেলে হচ্ছে কি উনি এমন ভাবে দিবে আপনার পড়ালেখার প্রতি ভালো লাগা তো দূরে থাকে, উল্টা আপনার ব্রিটিশটা চলে আসে। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। দেখুন পড়ালেখা আমি প্রথমে বলে নিয়েছি, পড়ালেখা জিনিসটা আসলে কঠিন না। ওই যে আপনাদেরকে বললাম এই টপিক্স এর নাম আমি আগে বলি নাই, কারণ আপনারা বললে হচ্ছে বলবেন যে না এরকম। এই জন্য এখন দেখুন হচ্ছে পড়ালেখা জিনিসটা আসলে ইজি। আপনারা আমি আপনাদেরকে আপনার যদি মনে হয় যে না এটা সন্দেহ পতিত বা আপনাদের বিশ্বাস চলে, তাহলে ওই যে আপনাদেরকে আমি 5টা ফ্রি সেমিনারের কথা বলছি, আপনারা এই সুযোগটা আপনারা লোকে দিবেন। আমি আপনাদেরকে আপনার এককভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আপনাদেরকে 5টা ফ্রি সেশন দিব। এটার মাধ্যমে আমি প্রমাণ করে দিব বাস্তবে আপনি যে কেউ হতে পারেন, আপনি একজন দুর্বল স্টুডেন্ট হতে পারেন অথবা খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট হতে পারেন, সমস্যা নেই। আমি আপনাকে এই প্রমাণ করে দিব। আপনি 5টা সেশন নিয়ে দেখেন যে পড়ালেখা জিনিসটা আসলে সহজ কিনা, এটা আমি প্রমাণ করে দিয়ে দিব। এর পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সময় নিয়ে আলোচনা করব। সময় নিয়ে আলোচনা করতে গেলে আপনাদের 3টা জায়গায় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আপাতত মনে করুন আপনি একটা সবজি চাষ করবেন বা সবজি বাগান করবেন শীতের সিজনে। আপনি গাছগুলো রোপণ করার পর পরবর্তী 1-1.5 মাস আপনি এটার যত্ন নেন নাই। সবজির বেলায় যেটা হয়, গাছটা রোপণ করার পর প্রথম থেকে কয়েকদিন পানি দিতে হয়, মানে গাছটা শীতের সিজনে পানির অভাবের কারণে গাছটা মারা যায়। আপনি চিন্তা করুন গাছ রোপণ করার পর প্রথমে 20 থেকে 30 দিন আপনি যত্ন নেন, গাছটা কি মারা যাবে। যে গাছ মারা গিয়েছে সেই আচ্ছা এই যে বাগানটা করতে গেলে আপনার মাটি কাটা, মাটির যত্ন নেওয়া, পরবর্তীতে এত টাকার গাছ বীজ নিয়ে আসেন বা গাছ নিয়ে আসেন, এগুলোর যত্ন নেন নাই, না নেওয়ার কারণে গাছগুলো মারা গেল। এরপরে আপনি যদি এই জায়গায় মনে হচ্ছে 20 দিন পরে আপনার হুঁশ আসলো, ও গাছ তো রোপণ করেছিলাম তাহলে এগুলোতে পানি দিই, তাহলে কি হবে, এই গাছগুলো কি আর বেঁচে যাবে বা ফিরে আসবে আপনার মনে হয়? এখন পরবর্তী ধরে নেন আপনি এই জায়গাতে মনে হচ্ছে 100টা গাছ রোপণ করেছিলেন, তার মধ্যে মনে করেন 2টা গাছ কোনোভাবে বেঁচে গিয়েছিল বা উঠে গিয়েছে, তো আপনি এই গাছগুলোকে কি করবেন, যত্ন নেবেন। নেওয়ার পর জায়গাতে ফলও ধরল, মানে আপনি ফলগুলা কি প্রত্যাশা করেন যে আপনি প্রথম দিকে যত্ন নিলে, সার দিলে, গোবর দিলে, পানি দিলে, গাছগুলা যে পরিমাণ আপনাকে সার্ভিস দিত মানে ফসল দিত, আপনি কি সেই ফসলগুলো পাবেন এই জায়গা থেকে এখন? তার মানে দেখো একইভাবে আমাদের শিক্ষা জীবনে এই ঘটনাটা ঘটতে আপনারা অভিভাবক হিসেবে স্কুলে ভর্তি করে দেওয়ার মাধ্যমে বা একটা কোচিং এ দেওয়ার মাধ্যমে একজন শিক্ষককে দিয়েই কাজটা সারিয়ে নিলেন। ওই যে বললাম যে আগের উদাহরণে বললাম যে স্কুলের টিচাররা এত পরিমাণ অবহেলিত বেতনের দিক দিয়ে যে উনি আপনার বাচ্চাকে গাইডলাইন নেওয়ার মতো আসলে ওনার মন মানসিকতাও নাই। আপনি যতই চিন্তা করুন যে ওনারা নিয়ে নিবে, আসলে নেওয়ার মতো এবিলিটি নাই, তারপরও মনে করুন নিয়ে নিলে ওই যে নিলেও কি করতে পারেন না, ওভারঅল আপনার একার বাচ্চার মতো নিতে পারবেন না, তাকে ওভারঅল সব কিছু নিয়ে সিলেবাস কমপ্লিট করার দিকে অফিসের দায়িত্ব মেনটেন করে এরপর হচ্ছে ওভারঅল সব শিক্ষার্থীকে যে উপায় অবলম্বন করে সবাইকে এগিয়ে নেওয়া যায় সেইভাবে। তখন আপনার মেরিটোরিয়াস স্টুডেন্ট যে সে কিন্তু আগায় যেতে পারতেছে না, কারণ স্যার যাচ্ছে না, কারণ স্যার তো সবাইকে নিয়ে যেতে হবে। আবার যে লেকিং আছে একেবারে সে যে দুর্বল সেও কিন্তু স্যারের সাথে মিলাতে পারছে না, কারণ হচ্ছে কি স্যার তো তার লেভেলে পড়াচ্ছে না, স্যার পড়ছে কি মাঝারি লেভেলের যে স্টুডেন্ট তার অনুযায়ী। কারণ এখন এই বাচ্চার জন্য কি হচ্ছে, যে পিছনে পড়ে আছে তার জন্য এটাও কিন্তু মারাত্মক কঠিন, তখন সে ভয় পেয়ে যাবে যে এটা আমি পারতেছি না, আমার তার সম্ভব হচ্ছে না। আর যে টপ লেভেলে ছিল সে পিছনে পড়ে আসছে, কারণ সে যেতে পারছে না, কারণ স্যার তো যাচ্ছে না, হয়তো বাসার টিচাররা যাচ্ছে। ওই বাসার টিচার যারা তারাও তো একই, যে শিক্ষক যিনি টিউশনি করান তার তো লাইফে এরকম, যিনি যদি টিউশনি যারা করান তারা হয়তো যদি জব না করে থাকে তাহলে তার পার্সোনাল একটা লাইফ হবে, তার পড়ালেখা আছে। ওনারা দেখা যাচ্ছে কি এই একই ব্যক্তিগুলো তো ডেইলি 6টা-7টা টিউশনি করান, তার পাশাপাশি কি করে থাকে তার নিজের পড়ালেখা আছে, তার বাস্তব লাইফের আরো পড়ালেখা তো আছে, টিউশনি করা এর পাশাপাশি হয়তো আরো অনেক কাজগুলো থেকে থাকে। তাহলে আপনি ওই জায়গাতে খুব ভালো জিনিস প্রত্যাশা করতে পারবেন না। এই জায়গায় বললাম হচ্ছে কি আপনার যত্ন নেওয়ার একটা যথাযথ সময় আপনাকে করতে হবে, আপনাকে গার্জিয়ান হিসেবে এই জায়গাটা আসতে হবে। এখন এই যত্নটা আপনি যদি যে গাছটা মারা যাওয়ার পর ক্লাস 1, 2, 3, 4, 5 এ না নিয়ে নেওয়া শুরু করলেন ক্লাস 10 এ, তো ক্লাস 10 এ আবার হয়তো ফিরেও যে বললাম না যে কিছু গাছ হয়তো ফিরে চলে আসছে, ধৈর্য ধরে ধরে কোন রকম টিকে ছিল, তারপর হয়তো 10 থেকে আবার আপনার যত্ন নেওয়ার কারণে হয়তো ওভারকাম করে সে আবার ভালো দিকে চলে আসবে। এরকম কতজন আছে যে হচ্ছে কি মনে হচ্ছে কি এসএসসি পর্যন্ত খুব খারাপ ভাবে পড়ালেখা করে পরবর্তীতে সে ওভারকাম করে আসছে, হাতে গোনা কয়েকজন হতে পারে। 16 লাখ স্টুডেন্ট এসএসসি দিল, এর মধ্যে হচ্ছে কি মনে করেন 1 লাখ হয়তো ব্যাক করে আসবে খুব ভালোভাবে আবার রিটার্ন করে, কিন্তু বাকি যারা আছে তারা কি করবে? এই জন্য আপনাদের উচিত যথাসময়ে যত্নটা নেওয়া।
এই যত্ন নেওয়ার জন্য যা যা করণীয় আগে থেকে করতে হবে, পরবর্তীতে করে আফসোস করা ছাড়া আর কোনো কিছু থাকবে না। বা ওই ছেলে থেকে বা ওই মেয়ে থেকে আপনি ভালো কিছু প্রত্যাশা করবেন না। আর একটা কথা বলি, আপনি চিন্তা করতেছেন যে আজকে আচ্ছা আমার ছেলেটি স্কুল লেভেল অনুযায়ী তো খুব ভালো পাচ্ছে বা ভালো চলছে তার লেভেলটা। আসলে আমাদের স্কুল লেভেলে যে বইগুলো বানানো হয় সেগুলো হচ্ছে আমাদের উপযোগী করে, আমি ক্লাস 10-এর বাচ্চার উপযোগী করে একটা বই বানানো হয়। তার মানে চিন্তা করুন এই বইটা আমার ক্লাস 10-এ শেষ করা উচিত, যে বই আমাকে আমার জন্য, আচ্ছা আমি মনে করি 7-এর বাচ্চা যদি হয়ে থাকি তাহলে এই বইটা আমার 7-এর জন্য হচ্ছে কি এই বইটা দেওয়া হচ্ছে 7টা বই, তার মানে আমার 7-এ এই 7টা বই শেষ করা উচিত। কিন্তু আমাদের টিচাররা যেতে পারতেন, একটা দেখবেন হচ্ছে প্রথম হচ্ছে উনি ওই 7টা বইয়ের কোনোটা বই হচ্ছে পুরোপুরি কমপ্লিট করতে পারেন না, অনেকেই এইটা হয়ে থাকে, অথবা করলেও এটা তো খুব তাড়াহুড়োর মাধ্যমে শেষ করতে হয়, যার কারণে আর বাচ্চাদেরকে তাড়াহুড়োর মাধ্যমে কোনো কাজ করানো সম্ভব হয় না। তাকে ধীরে ধীরে করানোর মাধ্যমে, তাকে প্র্যাকটিস করানোর মাধ্যমে, তার ব্রেন স্টর্মিং করানোর মাধ্যমে যদি তাকে কাজটা করানো হয় তাহলে সে যথাযথভাবে শিখতো। তো আমাদের জায়গায় এটা হচ্ছে না, যার কারণে কি হচ্ছে দেখুন, এই যে তারাও একটা হচ্ছে কি টিচারকে খুব বেশি স্পিডেও যেতে পারছেন না, আবার খুব স্লো যেতে পারছেন না, তারপর ওনাকে একটা মডারেট স্পিডে যেতে হচ্ছে। আচ্ছা ধরেন এটা উনি গেলেন, এবার গিয়ে দেখা গেল উনি ক্লাস 8-এর মনে করেন হচ্ছে কি গণিতের কথা চিন্তা করেন, মনে করেন হচ্ছে কি 13টা চ্যাপ্টার আমি ভুলে গেছি, আমার নতুন বইগুলো বা হচ্ছে কি লাস্ট 8-এর বাচ্চাদেরকে তেমন একটা পড়ায়নি। তো আপাতত মনে করেন হচ্ছে কি আমি এই 8-এর বইয়ের মনে করেন হচ্ছে 12টা চ্যাপ্টার। তো টিচার দেখা গেল কি হয়তো 12 চ্যাপ্টার পড়াচ্ছেন, তাহলে হচ্ছে এই চ্যাপ্টারটা পুরোপুরি না শেষ করে সামনে আরেকটা চ্যাপ্টার যেতে হচ্ছে ওনাকে বাধ্য হয়ে, কারণ হচ্ছে ওনাকে পরীক্ষা দিতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এত পরীক্ষা নেওয়া হয়, শিক্ষার দিকে ফোকাস না। এখন হচ্ছে কি পড়ার এই যে টিচাররাও কি করে থাকেন, আমি আপনাদের একটা বলি, বা স্কুলরা কি করে থাকে, টিচারকে এত চাপায়ে দেওয়া হয়, দেখা যায় একজন টিচারকে কম টাকা দিয়ে নিয়ে আসা হলো, তার সাথে হচ্ছে ওনাকে এমন ভাবে চাপানো হলো, দেখা যাচ্ছে একজন টিচার নেওয়ার কথা 3টা সাবজেক্ট হতো বা 4টা সাবজেক্ট, দেখা যায় ওনাকে একদিনে 7টা সাবজেক্ট করানো লাগে। এই ব্যক্তির কাছ থেকে মানে একজন টায়ার্ড ব্যক্তির কাছ থেকে আপনি কতটুকু আউটপুট পাবেন? একদিন 2 দিন হলে সমস্যা নেই, কিন্তু ওনাকে ডেইলি যদি এই কাজটা করানো হয় তাহলে ওনার কাছ থেকে আপনি আউটপুটটা কেমন পাবেন? একজন টায়ার্ড ব্যক্তির কাছ থেকে নর্মাল ভাবে পড়ালেখা বাদ দিয়ে ওনার সাথে কথা বলবেন, তাও উনি ওই যে কথাটাও বলবেন কি করে, আপনারা একবার চিন্তা করে দেখেন। এরপরে আসলে হচ্ছে কি আচ্ছা মনে করুন উনি সিলেবাসটা শেষ করলেন, সিলেবাস ওনার এত ব্যস্ততার মধ্যে টায়ার্ডনেসের মধ্যেও উনি সিলেবাসটা কমপ্লিট করা শুরু করলেন। দেখা যাবে যে এই চ্যাপ্টার সামান্য, আমাদের যে বললাম না যে আমাদেরকে পড়ালেখার দিকে না দিয়ে পরীক্ষার দিকে বেশি ফোকাস করা হয়, যার কারণে কি হয় যে স্কুলে এখন পড়ানো, স্কুলরা কি করে থাকে সব হোমওয়ার্ক আপনাকে দিয়ে দিল, গার্জিয়ানকে আপনি পড়াবেন, রচনা মুখস্থ করে এসো, এটা মুখস্থ করে এসো, এটা এতটা 20টা করে এসো, এটা 10টা করে আসো। তার মানে হচ্ছে ঘুরে ফিরে কি আপনি পাঠালেন স্কুলে পড়ানোর জন্য, স্কুল আপনাকে কি করলো রিটার্ন হিসেবে আপনাকে দায়িত্ব দিলে আপনি পড়ান। ব্যাপারটা কেমন সুন্দর দেখা দেখুন তো। এই যে ব্যাপারগুলা, এগুলোর কারণে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে গিয়েছে, আমি বলতে পারি এটা। দেখবেন এখন হচ্ছে এই যে স্কুলে কয়েকটা পরীক্ষা নেয়, দেখবেন 3 মাস পরে পরেই পরীক্ষা, 4 মাস পরে পরেই পরীক্ষা, এর মধ্যে শুধু এই পরীক্ষা এর ফাঁকেও আরেকবার ক্লাস টেস্ট নামে আরেকটা আছে। এইগুলোর কারণ এত পরীক্ষা দেওয়া হয় যে আচ্ছা আমি বাচ্চাকে এই জিনিসটা আমি ধীরে ধীরে শিখাই, ধীরে ধীরে ক্লাসে ব্রেইনস্টর্মিং করতে শিখাই তাকে, বা হোমওয়ার্ক দিতে পারি, হোমওয়ার্ক দেওয়া যে পাপ এরকম ব্যাপারটা না, দিতে পারি। তো কিভাবে করতে পারি? আমি একটা অঙ্ক আমি একবার বুঝাবো ক্লাসে, এর পরবর্তীতে আমি একটা অঙ্ক প্রয়োজনে আমি 60 মিনিটে বুঝাবো, এই রিলেটেড এমন ভাবে বুঝাবো যাতে হচ্ছে একটা বাচ্চা আর পরবর্তীতে এটা নিয়ে সমস্যা না হয়। তখন হচ্ছে আমি তাকে হোমওয়ার্ক দেবো যে আচ্ছা ঠিক আছে এই নিয়মে তুমি বাকি 20টা অঙ্ক করো, তাকে যদি আমি যদি চিন্তা করুন এভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি হয়েছে, সামনে কয়েকদিন পর পরীক্ষা, এরপর আরেকটা পরীক্ষা, তখন টিচার কি করতে বাধ্য, টিচারকে তো সিলেবাস কমপ্লিট করতে হবে, না হয় কি প্রিন্সিপালের বকা শুনতে হবে, কথা শুনতে হবে, বাচ্চাদের গার্জিয়ানরা কথা বলবে। তখন উনি কি করলো, একটা অঙ্ক যে জায়গায় 40 মিনিটে বোঝানোর কথা উনি 5 মিনিটে বুঝাই দিয়ে বললো এটা করবো, এটা করবো, এটা করো। আপনি এই জায়গাতে কোন জিনিসটা আপনি পাবেন ভালো হয়ে বলুন তো? এই যে হাজার হাজার আমি আপনাদেরকে উদাহরণ দিতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থায় এই সমস্যাগুলোর জন্য। আপনি যদি স্কুলের উপর ভিত্তি করে বসে থাকেন তাহলে হচ্ছে আপনি বোকার স্বর্গে বসে আছেন, এটা বলতে পারি। এরপরে আরেকটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে কি একটা বিল্ডিং এর কথা চিন্তা করতে পারেন। একটা বিল্ডিং এর বেজ যত মজবুত হবে তত উপরের দিকে আপনি ফ্লোর বাড়াতে পারবেন। এই বেজটা যত দুর্বল হবে আপনি তত বিল্ডিং তোলার সাথে সাথে হয়তো ভেঙে দিতে পারে, অথবা নাও ভাঙলে ভূমিকম্প দিয়ে চাষ করে পড়ে যাবে, ব্যাপারটা হচ্ছে। তো আমাদের শিক্ষা জীবনে এই বেসিক গুলো যত বেশি থাকা দরকার আপার লেভেলের বেশি পড়া নেওয়ার জন্য, বা যত বেশি এগুলো আসলে আমাদেরকে এখন দেওয়া হচ্ছে না। ওই যে বললাম না যে ব্রেন স্টর্মিং এর ব্যাপারটা নাই আমাদের শিক্ষা ব্যবস্থা তেমন একটা। টিচার বাধ্য হয়ে 60 মিনিটের অঙ্ক 5 মিনিটে বুঝে তাড়াহুড়া করে দিয়ে দিবেন, একটা বাচ্চা
মনে করুন হচ্ছে কি আমি বলি মনে হচ্ছে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় একটা ক্লাস 8 এর বয়স শেষ করে দেন বাচ্চাদেরকে, তারা ওরা আমি হয়তো 3 দিনে আপনার বাচ্চাকে শেষ করে দিতে পারবো। আপনার বাচ্চাকে আসলে এটা 3 দিনে নেওয়ার মতো সক্ষমতা আছে? তার মানে চিন্তা করুন এই অবস্থাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা চলছে। তো আপনাদের উচিত যথাযথ যত্নটা আপনাকে নিতে হবে। এবং ওই যে বৃত্তির ব্যাপারটা বললাম, বৃত্তিটাকে আপনি যত হচ্ছে কি দুর্বল করে দিয়ে দিবেন আপনার বিল্ডিংটা তত ধসে পড়বেন। তো আপনার ছেলেমেয়ের একই অবস্থা, আপনি ক্লাস 4-এ 5-এ 6-এ 8-এ 9-এ 10 এগুলো যত্ন নিচ্ছেন না, ভাবতেছেন কি পরবর্তীতে সে ঠিক হয়ে যাবে, পরবর্তীতে এত দুর্বল হয়ে যাবে তখন হচ্ছে আপনি চাইলেও আপনিও টেনে তুলতে পারবেন না। অত তুলতে পারবেন অত হাজারে দেখা যাচ্ছে 5 জন বা 10 জনকে তুলতে পারবেন, বাকি সবাইকে তুলতে পারবেন না। এই জন্য যত্ন নেওয়ার জায়গাটা জায়গায় নেই, বা ওই যে গাছের বেলায় যেরকম যত্ন নেওয়ার টাইমটা কম, একইভাবে বিল্ডিং এর বেলায় বিল্ডিং এর ভিত্তি যত মজবুত করবেন তত তাকে লোড দিতে পারবেন। ভিত্তি যদি মনে হচ্ছে খুব বেশি দেন তাহলে ওই জায়গায় খুব বেশি ফ্লোর তুলতে পারবেন, আর ভিত্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে ওই জায়গায় ফ্লোর বেশি তুলতে পারবে না। তো আপনার বাচ্চার ভিত্তি কতটুকু শক্তিশালী হবে সেটার উপর ভিত্তি করে তার পরবর্তী লাইফের পড়ালেখাটা হবে। তাকে যদি মুখস্থ বিদ্যায় রেখে দেন তাহলে সে মুখস্থ করতে থাকবে, মুখস্থ করে এখন কয়টা মুখস্থ হবে, অঙ্ক কয়টা মুখস্থ হবে, বা রচনা কয়টা মুখস্থ হবে, এগুলোর কারণে তাকে তার ব্রেন স্টর্মিং এর মাধ্যমে তার চিন্তা শক্তি বাড়ানোর উপায়গুলো খুঁজে বের করুন, ইনশাল্লাহ কাজে লাগবে। এর পরবর্তী বলি, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে বস্তুগুলো সেটার মধ্যে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে কি সময়। সবাই এটা মেনে নিবেন, আমার কাছে মনে হয় এটা হচ্ছে খুব বেশি মূল্যবান। এখন চিন্তা করতে পারেন একটা জিনিস বলি, আপনার বাচ্চাকে আপনি ছোটবেলায় কিভাবে গড়ে তুলবেন সেটার উপর ভিত্তি করে আপনার ছেলের ভবিষ্যৎটা কেমন হবে সেটা বোঝা যায়। তাকে যদি এই জায়গায় ঠিকঠাক মতো, হয়তো এক্সেপশনাল কেস তো আছে অবশ্যই, আপনি যদি এই জায়গায় যে পরিমাণ, আমরা ওই যে কিসের বেলায় বলি না, ওই যে ইন্টারের অঙ্কেতে একটা কথা বলি, আমরা কোনো একটা মেশিনকে দিয়ে 100% কাজ সম্পন্ন করাতে পারি না। তাকে যদি আমরা যে জিনিসগুলো দেয় হয়তো দেখা যাচ্ছে সে 99% পর্যন্ত সম্পন্ন করতে পারে, মানে যতটুকু ইনপুট দিব ততটুকু আউটপুট অনেক একটু বলে কম হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। তো একইভাবে আপনার বাচ্চাকে আপনি দিচ্ছেন, আপনি এখন যতটুকু ইনপুট দিবেন সেটাই আউটপুট হিসেবে পাবেন। এই জিনিসটাকে ইনপুট কিভাবে দিবেন, শুধু দিলেই তো হবে না। মনে করুন তেল ডালতেছেন একটা মেশিনের মধ্যে, আপনি যদি 1 লিটার ডালেন তাহলে 1 লিটারের পরিমাণ হয়তো সার্ভিস পাবেন, হয়তো হচ্ছে এটা তো হচ্ছে আমরা বলি হচ্ছে কি দেখুন আছে আমরা যখন একটা মোটর চাই, মোটরের কোন দিকে কাজগুলো যাচ্ছে, আমার এই যে তেল দিলাম মানে একটা এনার্জি দিলাম, এটা কাজ করে কি কি দিতে পারে, একটা হচ্ছে আওয়াজ দিলে তার মানে আমার শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে কিছু, এরপর হচ্ছে কি আবার হচ্ছে কি আমাকে কি হিসাবে দিচ্ছে, কাজটাও দিচ্ছে। তার মানে দেখুন আমার সবকিছু কিন্তু পুরোপুরি কাজ হিসেবে পাচ্ছি না, কিছু আওয়াজ হিসেবে পাচ্ছি, ওই জায়গায় আবার মেশিনটা গরম হয়ে যাচ্ছে। তার মানে দেখুন আমার একই তেল থেকে আওয়াজও আসতেছে, শব্দ শক্তি হচ্ছে, তাপ শক্তিও হচ্ছে, তার সাথে আমার কাজটা আসছে। তো বাকি দুইটা জায়গায় চলে যাচ্ছে। আমি চিন্তা করুন আমি যদি এই জায়গায় 1 লিটার পানি দিলাম, তেল দিলাম, বাট তেলটা হচ্ছে কি আমি মেশিনে মোটরে দিলাম হচ্ছে কি মনে হয় 600 গ্রাম, গ্রামে না বলে হচ্ছে মনে হচ্ছে প্রায় অর্ধেক পরিমাণ, বাকি সবগুলো পড়ে গেল, তাহলে কি লাভ হলো? তাহলে আমি ওই জায়গায় কাজ করব, আমার মেশিন পাচ্ছে কতটুকু, অর্ধেক যদি পড়ে যায় তার মানে অর্ধেকটা হচ্ছে কি অর্ধেকের উপর ভিত্তি করে আমার ওই যে আবার তাপ শক্তি উৎপন্ন হবে, শব্দ শক্তি উৎপন্ন হবে, তার সাথে আমার মেইন কাজটা আসবে বা অন্যান্য আরো বাই প্রোডাক্ট থাকবে যেটাকে। তো এই যে ব্যাপারটা দেখুন, আপনি যদি ইফেক্টিভলি আপনি মনে হয় ভাবতেছেন আমি দিচ্ছি, তো আমাদের শিক্ষা ব্যবস্থা আপনি যা দিচ্ছেন এটা আসলে দেওয়া না। ইফেক্টিভ যে এফিসিয়েন্সি না দিলে সবকিছু আপনার বৃথা চলে যাবে। এই জন্য আপনার উচিত এই জিনিসগুলোর দিকে একটু ফোকাস করা। তো এখন আপনি যদি এটাকে তাকে যদি ঠিকঠাক ভাবে গড়ে তুলেন তাহলে হয়তো আপনি ভবিষ্যতে তার একটা ভ্যালু পাবেন। মনে হয় যে আপনি এখন ভালোভাবে সাপোর্ট দিলে হয়তো দেখা যাবে তার ইনকাম লেভেলটাও খুব ভালো থাকবে, তার আর্থসামাজিক অবস্থাটাও ভালো থাকবে, তার মান সম্মান সবকিছু খুব ভালো অবস্থা থাকবে। আপনি এই জায়গায় যত্ন না নেন তাহলে দেখা যাবে কি ওই জায়গায় গিয়ে এখন যত্ন নেয় নাই, তখন হচ্ছে ওই জায়গায় দেখা যাবে সে মাস্টার্স কমপ্লিট করার পর জব ক্রাইসিসে ভুগতেছে। এই সমাজে যদি আপনি চিন্তা করেন অনার্স মাস্টার্স করে যদি আপনি জবে ট্রাই করেন তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি হচ্ছে অবস্থাটা একবার চিন্তা করুন। আপনি যদি জবে ট্রাই করে থাকেন যে আমি অনার্স মাস্টার্স করে জব করবো আমাদের দেশে, তো আপনি কি করবেন? কারণ আপনার লাইফে তো আপনি স্কুল লাইফে তো প্রত্যেক মাসে অন এভারেজ দেখা যাচ্ছে 10 থেকে 12,000 আপনার যাচ্ছে, সবকিছু মিলে না গেলেও প্রায় কাছাকাছি যাচ্ছে। পুরোপুরো ভালো স্কুলে পড়লে আপনার খুব ভালো খরচ যাচ্ছে। ভার্সিটিতে গেলে পার মান্থ দেখবেন হচ্ছে আপনার যাতায়াত, কোর্স ফি, এই যে ওভারঅল ফি যেটা দেখবেন হচ্ছে আপনার পার মান্থ হচ্ছে 6 থেকে 7,000, 8,000, 9,000, 10,000 চলে যাচ্ছে। তো আপনি যদি এই 6, 7, 8,000 টাকা যাওয়ায় এত সময় নষ্ট করে যদি আপনি 12,000 টাকা, 14,000, 16,000, 20,000 টাকার চাকরি করেন তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? তো আপনাদের এই জায়গায় চিন্তা ভাবনার পরিবর্তন না করলে
আসলে সবকিছু পরিবর্তন, কোনো কিছু লাভ আসে না, কাজে আসবে না। এই জন্য আমাদের উচিত এই যথাযথ সময় নিয়ে বাচ্চাদেরকে ব্রেন স্টর্মিং এর মাধ্যমে, চিন্তা শক্তি বাড়ানোর মাধ্যমে আমাদের কি কি করতে হবে, এগিয়ে যেতে হবে, চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। আমাকে জব করবো বা জব করলে আমি কি ধরনের করবো, আমাদের এই চিন্তা ভাবনা নেই। আমরা শুধু হচ্ছে কি পড়ে যাচ্ছি গিয়ে দেখা যাচ্ছে হঠাৎ গিয়ে আমার মনে হলো আমি তো জব করবো, যে কোনো একটা জবে ঢুকে গেলাম, গিয়ে দেখা গেলো ওই জায়গায় বেতন নাই, বেতনের লেভেলটা আছে এই অবস্থা আছে। বা আপনি ওই যে শিক্ষকতা আসলে কি হবে, আলহামদুলিল্লাহ মনে করেন হচ্ছে 10,000, 12,000, 14,000, 15,000 এই বেতন পাবেন। মানে আপনি 15,000 বেতন পেলেন, এই 15,000 দিয়ে আপনি দিয়ে কি করবেন? প্রথম দিকে যদি আপনি এটা পান তাহলে আপনার কি হবে? মনে করেন আপনি মাস্টার্স কমপ্লিট করুন, তাহলে আপনার একটা ফ্যামিলি হবে। এই ফ্যামিলি রান করতে হলে আপনার তো বাসা বাড়াই চলে যাবে 15,000, তখন আপনার কি করা উচিত? ওই ঘুরে ফিরে কি করতে হবে? আপনাকে জব করতে হবে, তার সাথে হচ্ছে কি অন্য দুই একটা কাজ করতে হবে। তো আপনি এই শিক্ষক হয়ে যদি আপনি ওই স্কুলে যান, তাহলে ওই বাচ্চাকে আপনি কি সাপোর্টটা দিতে পারবেন? আপনার যদি এত পেরেশানি থেকে থাকে, আপনি আপনার ফ্যামিলি রান করবেন, পারিবারিক অবস্থা, পারিবারিক চাপ, আর্থিক চাপ, এরপর হচ্ছে কাজের চাপ। কাজ তো হচ্ছে আপনি স্কুলে করেছে 8-10 ঘন্টা ডিউটি করে তো পারছেন না, পরবর্তী যেতে হচ্ছে টিউশন করছেন অথবা পার্ট টাইম জব করছেন, এগুলো করেও তো আপনার ঘুরে ফিরেছে কি আপনার লাইফটা তো শেষ হচ্ছে, তার সাথে হচ্ছে হাজার হাজার ছেলে মেয়ের লাইফটা নষ্ট হচ্ছে। কিভাবে হচ্ছে? ওই যে এমন চিন্তা করুন, আপনার যদি আপনি ফুল ফ্রেশ মাইন্ডে যদি আপনি টিচার হিসেবে স্কুলে যেতে পারেন, তাহলে আপনি একটা বাচ্চাকে যে পরিমাণ সাপোর্ট দিতে পারবেন বা যে পরিমাণ সার্ভিস দিতে পারবেন, আপনি কি একই পরিমাণ সার্ভিস দিতে পারবেন যদি আপনি মনে করেন যে ডেইলি 12 থেকে 14 ঘন্টা ডিউটি করে এরপরে হচ্ছে আর্থিক চাপটা কমছে না বা পারিবারিক চাপটা কমছে না, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? আপনি ওই বাচ্চাকে কি পরিমাণ সার্ভিস দিতে পারবেন? এই হচ্ছে আমাদের অবস্থাটা। তো আমাদের গার্জিয়ানদেরকে বলবো একটু যত্নটা যথাসময়ে নেন এবং যথাসময়ে তাকে সবকিছু ইনপুট দেওয়ার ট্রাই করুন, কারণ এই বয়সে আপনি যা দিবেন সে সবকিছু নিতে পারবে। একটা এজে যাওয়ার পর সবকিছু চিন্তা ভাবনা যখন চলে আসবে, মানে অনেক দুশ্চিন্তা চলে আসবে তার লাইফের, তখন তাকে দিয়ে হয়তো অনেক কিছু করানো যাবে না, বা তার ব্রেন স্টর্মিং করার বা এই যে চিন্তা শক্তি যেটা বাড়ানো, ওইটা এই যে বাড়ানো যায়। পরবর্তী এটা হচ্ছে কি যেরকম এই জায়গায় যেরকম সেট আপ করে দিবেন, পরবর্তীতে এইটা এরকমই রয়ে যায়। হয়তো পরবর্তীতে ধাক্কা খেয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাওয়া, হয়তো পরবর্তীতে আবার কি হচ্ছে চেঞ্জ আসছে। আপনার উচিত এই জায়গাটায় ঠিক করা, না হয় পরবর্তীতে আফসোস করা ছাড়া আর কোনো কিছু থাকবে না। আজকে শেষ যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্ল্যান করা। যে কোনো একটা কাজ করতে গেলে আমাদেরকে প্ল্যান করা তো দরকার হয়। প্ল্যান না করলে কি হয় সেটা নিয়ে একটা এক্সাম্পল দিই। মনে করুন আপনি একটা নৌকা নিয়ে প্ল্যান করলেন কোথায় যাবেন। মনে করুন যে বাংলাদেশ থেকে আপনি আমেরিকায় যাওয়ার ট্রাই করলেন। নৌকা নিয়ে যদি যেতে চান তাহলে কি আসলে যাওয়া সম্ভব? মাঝ সাগরে আপনার নৌকাটা জাহাজের এই যে বড় বড় মাঝ সাগরে এত পরিমাণ বড় বড় ঢেউ সম্মুখীন হয়ে যায়, আর আপনার তো নৌকা যদি হয় তাহলে এটা তো উল্টে পড়ে যাবে। তারপর আপনার মনে করেন যে আপনি বড় একটা জাহাজ নিয়ে খুব বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করে কিছু যন্ত্রপাতি নিয়ে মনে হচ্ছে ওই আমেরিকায় যাচ্ছেন, আপনার সব টাকা পয়সা নিয়ে মনে করেন ওই জায়গায় কোনো একটা যন্ত্রপাতি নিয়ে আপনি ওই জায়গায় নিয়ে বিক্রি করবেন, এরকম ব্যবসা করার জন্য রওনা হওয়ার পর আপনি জাহাজের বেলায় যদি আমি আপনাদেরকে 3টা জিনিস বলি, বা নৌকার বেলায় যদি বলি, আপাতত নৌকা একটা হচ্ছে কি মাঝি, একটা হচ্ছে নৌকা, একটা হচ্ছে বইটা। এই 3টা জিনিসের সমন্বয় করা তো থাকে। বা জাহাজের বেলা ওই যে বইটা জিনিসটা আমার নাম মনে হচ্ছে কি হতে পারে, ওইদিকে হচ্ছে নাবিক, মনে হচ্ছে জাহাজ ওই যে জিনিস চালান আর কি, তার সাথে হচ্ছে জাহাজ, আর হচ্ছে কি এই যে বইটার ব্যাপার যেটা। এই 3টার যদি সমন্বয় না হয়ে থাকে তাহলে এই জিনিসটাকে আপনি কিভাবে নিতে পারবেন? জাহাজটাকে সামনে নিয়ে যাওয়া সম্ভব? এটা তো আসলে অটোমেটিক্যালি সমন্বয় করাই থাকে। এবার দেখুন এইটা একটা ব্যাপার। পরবর্তী আরেকটা যদি আমরা যাই জাহাজের দিকে, তাহলে কি আছে অন্যদিকে তোমার আপনার বড় বড় জাহাজ আসবে, ছোট ছোট স্পিড বোট আসবে, ঝড় আবহাওয়ার ব্যাপার সেপার নানান ধরনের জিনিস আসবে। তাহলে এদিকে প্রথম হচ্ছে আমাদের এই 3টা জিনিসের নিয়ে একটা সমন্বয় করতে হবে, এটা অটোমেটিকলি হয়ে যায় যেটা। আর পরবর্তীতে আপনার ওই অপর দিকে যে আপনার সমস্যাগুলো, ঝড় থাকতে পারে, বৃষ্টি থাকতে পারে, ঘূর্ণিঝড় থাকতে পারে, বা অন্যান্য আরো সমস্যাগুলো, ওই যে অন্যদিকে তো আপনার জাহাজ আসতেছে বা ওই যে জলদস্যুর ব্যাপারটাও আসছে, এই সব কিছু জিনিস আপনাকে মোকাবেলা করতে হবে। তাহলে প্রথম আপনার এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করি। আমাদের পড়ালেখা যদি এই 3টা জিনিস নিয়ে আপনাদেরকে আমি একটা জিনিস বলি, তাহলে দেখুন একটা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক শ্রেণী। এখন আপনার ছেলে মেয়ে চিন্তা করতেছে একটা, সে পড়ালেখা নিয়ে চিন্তা ভাবনা করে একরকম, তার স্বপ্ন একরকম, আপনি গার্জেন হিসেবে আপনার স্বপ্ন একরকম, আপনার চিন্তা ভাবনা একরকম, আপনি জানেন আপনার পারিবারিক অবস্থা কেমন, কিন্তু সে বাচ্চা হিসেবে সে বুঝতে পারছে, সে স্বপ্ন দেখছে খুব বিশাল, আপনি সাপোর্ট দিতে পারবেন না। অথবা চিন্তা করতে পারবেন হচ্ছে এই জায়গায় শিক্ষকদের, আপনি একটা চিন্তা করতে হবে, সে একটা চিন্তা করছে, আবার শিক্ষক আরেকটা জিনিস, শিক্ষক আর অন্যভাবে চিন্তা করছে।
শিক্ষক এই জায়গায় তো একজন না, শিক্ষার্থী একজনই, আপনার ছেলে মেয়ের জন্য অভিভাবক 2জন বা 3জন, এরাই লিড করছে। শিক্ষক কজন? স্কুল লাইফে গেলে দেখা যাচ্ছে কি 5-6 জন টিচার, হাই স্কুলে গেলে হয়তো আরো টিচার পাচ্ছে, বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন টিচার পাচ্ছে। ওনাদের সবার মেন্টালিটিও সমান না, চাওয়া পাওয়াও সমান না, চিন্তা ভাবনাও সমান না, সবকিছু হচ্ছে ভিন্ন ভিন্ন। এই সবকিছুর সাথে একটা সমন্বয় না হলে, আপনি চিন্তা করছেন যে হচ্ছে আমার ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়ে কাজ হয়ে যাচ্ছে, এখন সে কিভাবে যাচ্ছে? তার ছোট মস্তিষ্ক দিয়ে সে আপনার পারিবারিক অবস্থা যেরকম বুঝতে সেইভাবে সে চিন্তা করছে। এখন এদিকে আবার কি করছে, বিভিন্ন টিচার তাকে বিভিন্নভাবে লিড করছে, সে যাবে কোন দিকে? আমাদেরকে আসলে এই 3টা জায়গায় সমন্বয় করা উচিত না? আপনি স্বপ্ন দেখছেন আপনার ছেলে ডাক্তার হবে, সে চিন্তা করছে না আমি হচ্ছে গায়ক হবো, বা আমি ওই যে নর্মাল সাবজেক্ট নিয়ে পড়বো, আমার এই সাবজেক্ট গুলো ভালো লাগা কাজ করে। আপনি জোর করে তাকে দিয়ে দিবেন, তাইলে এই জায়গায় সে আগ্রহ আত্মবিশ্বাস পাবে। এই টিচারদের হচ্ছে সব, এই যে আগে অনেকগুলো সমস্যা, হাজার হাজার সমস্যা আমি বলতে পারবো, আপাতত বলার দরকার নেই, যেটা হচ্ছে কি এটা বলে ফেলি। দেখুন এখন মনে হচ্ছে টিচাররা এফোর্ট দিলেও সব টিচার একটা বাচ্চাকে মোটিভেট করতে পারেন না। আপনি আপনার লাইফে যে দেখবেন টিচার 30 জন আপনার লাইফে হতে পেরেছে, এর মধ্যে দেখা যাচ্ছে এমন একজন টিচার আপনাকে এতভাবে অনুপ্রাণিত করেছে, এটা বলার মতো না। আবার একই টিচার হয়তো অন্য একজন স্টুডেন্টের কাছে ডিমোটিভেটেড হওয়ার কারণ হতে পারে, হয়তো কোনো একদিনের কোনো একটা খারাপ সিচুয়েশনের কারণে হয়ে যেতে পারে। তো নর্মালি যারা মোটিভেটেড টিচার, এরা সব স্টুডেন্টের বেলা হয়তো মাঝে মধ্যে এক্সেপশনাল কেস থাকবেই। তো এই যে আমাদের এই 3টা জায়গার সাথে সমন্বয় না করলে, তাদের চিন্তা ভাবনা, তাদের আপনি যে স্কুলে দিচ্ছেন স্কুলের চিন্তা ভাবনাটা কেমন, এরা জাস্ট সার্টিফিকেট দিচ্ছে, জাস্ট রুটিন মাফিক কাজটা করছে, বা এরা আপনার ছেলেমেয়ের কতটুকু যত্ন নিচ্ছে, এই জিনিসগুলো আপনাদেরকে দেখা উচিত। না হয় দেখবেন যে পরবর্তীতে কি আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। ওই যে আপনাদেরকে নৌকার কাহিনীটা বললাম, আপনি যদি আমেরিকায় যেতে চান তাহলে আপনার এই 3টা জিনিসের সমন্বয় থাকতে হবে। তারপর যে নৌকা, নাবিক, নৌকা বা জাহাজ, নাবিক, আর হচ্ছে ওই যে বইটার ব্যাপারটা। এখন মনে করা হচ্ছে নৌকা, নাবিক চাচ্ছে নৌকাটা এদিকে যাবে, সে ডিরেকশন দিল কিসে, ওই যে বইটা যেটাকে ডিরেকশন দিলে এদিকে, সে যদি এই কথাটা না শুনে তাহলে ব্যাপারটা কেমন হবে? তাহলে কি নৌকার যাওয়া হবে? নৌকার যদি হচ্ছে কি ডিরেকশন না, তার জন্য প্রথমে যদি তার একটা ডিরেকশন না থাকে যে আমি টার্গেট যাচ্ছি কি কোন দিকে, আমেরিকা যাবো, আমাকে এই দিকে যেতে হবে, এটা যদি না থাকে নাবিকের বা নৌকার, যদি এই প্ল্যানটা না থাকে, নৌকার তো থাকবে না, হচ্ছে নাবিক রেগুলেট করবে যেটা আর কি। যে রেগুলেটর সে যদি না জানে, সে যদি এই যে মনে হচ্ছে স্রোতের সাথে বাসিয়ে দেয়, সে যদি আপনার নৌকাটাকে স্রোতের সাথে বাসিয়ে দেয়, স্রোত যেদিকে নিবে, তাহলে কি সে আমেরিকা যেতে পারবে? কোন সাগরে গিয়ে কোন দিকে যাবে সেই জানে, আল্লাহ জানে। তার হয়তো দেখা যাবে কয়েকদিন যেতে তার তেল শেষ, এই শেষ সেই শেষ, নানান ধরনের খাদ্য শেষ, এই সমস্যার সম্মুখীন হবে। একইভাবে আমাদের শিক্ষা জীবনটা হচ্ছে কি, আমাদেরকে এই 3টা জিনিসের সাথে নিয়ে একটা, এই বাচ্চাকে আমরা ডিরেকশনটা রেগুলেট করব, তাকে কিভাবে করব, আমার কতদিনের খাদ্য, যে নৌকা যেরকম খাদ্য আছে এটাও বিবেচনা করতে হবে। নৌকার সাথে এই যে বাসিয়ে দিলাম, স্রোতের সাথে যদি বাসিয়ে দিই, তাহলে স্রোতের সাথে বাসিয়ে দিলে সব জায়গায় যাওয়া যায় না, কোন দিকে যাওয়া যাবে সেটা কোনো কুল কিনার আপনি পাবেন না। তো আপনি ভাবছেন সব ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, আমার ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিচ্ছি, তাইলে তো সেও স্রোতের সাথে গা ভাসিয়ে চলে যাবে, গিয়ে সে গন্তব্যে যেতে পারবে না। আপনাকে গন্তব্যে যেতে হলে আপনাকে আগে থেকে একটা নিয়ম কানুন ফলো করতে হবে। এই সবার সাথে হচ্ছে রেগুলেটর যারা, এই যে বাবা মা এবং শিক্ষক, এবং তার চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে তাকে একটা নির্দিষ্ট দিকে তাকে রেগুলেট করতে হবে। না হয় দেখা যাবে কি সে ওই গা ভাসিয়ে, যে স্রোতের সাথে গা ভাসিয়ে যাবে, স্কুলে তো আপনি দিচ্ছেন, কোচিং এ দিয়ে দিচ্ছেন, পড়া তো দায়িত্ব নিচ্ছেন, হবে না। গা ভাসিয়ে গিয়ে দেখা যাবে কি জাস্ট আপনার ছেলেকে পড়ালেখা করছে, এর বেশি কিছু হচ্ছে না। এই জন্য আমাদের প্ল্যান করাটা খুবই দরকার পড়ালেখায়, যে আমি কিভাবে পড়বো, কিভাবে পড়াবো, কার সাপোর্ট নিব, আমার স্কুল আমাকে কি দিচ্ছে, আমার কোচিং আমার ছেলে মেয়েকে কি দিচ্ছে, এই জিনিসগুলো বোঝা। না হয় আমরা অনেক পিছনের দিকে পড়ে যাবো, কারণ আমাদের স্কুল লেভেলটা, এটা কি বলবো, কিছু বলার নেই। তো আপাতত আজকে এতটুকু পর্যন্ত। তবে আপনাদেরকে এই জিনিসটা আপনাদেরকে বলে রাখি, আপনারা চাইলে এই যে প্রথমে যে অফারটা দিলাম, আপনারা চাইলে এই অফারটা লুকিয়ে নিতে পারেন। আপনারা এই 5টা সেশনের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে অ্যাটলিস্ট আপনি এই অফারটা, মনে আমি যে পরবর্তী যে সেশনগুলো নিব, কতগুলো হচ্ছে পেইড আকারে নিব, তবে এই 5টা দিয়ে আপনার বাচ্চাকে হয়তো অনেক ভালো একটা জায়গায় যাওয়ার প্ল্যান করবো, বাচ্চাটাকে কিছুটা হলে মোটিভেটেড করে তার
সামনের দিকে অগ্রসরের একটা ব্যবস্থা করে দিব, আশা রাখি এতটুকু। আপনাকে অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত নেন, পরবর্তী স্পিডটা না নিলে নাই সমস্যা নেই, আমার এটা নিয়ে সমস্যা নেই। আমি অ্যাটলিস্ট চাই যে প্রত্যেকটা বাচ্চাকে 5টা ফ্রি সেশন দেবো, প্রত্যেকটা বাচ্চাকে এককভাবে, এটা না আমি হচ্ছে গ্রুপ ভিত্তিক করবো। তো যাদেরকে দেই তারা যাতে আমাকে সারা জীবন স্মরণ করতে পারে যে অমুক স্যার বা অমুক ব্যক্তি আমাকে একটা গাইডলাইন দিয়ে আসছে, এই স্মরণে স্মরণিত হতে চাই। আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।